হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। So today is our listening class, first class of listening, and welcome everyone again into our class. Let's just wait for some moment so that everybody can join, then we'll be starting our session. এর ভিতরে আপনাদের যদি কারো জেনারেল কোনো কোশ্চেন থাকে আপনারা কোশ্চেন করতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। জি আপু বলেন। ভাইয়া হচ্ছে ওই যে লিসেনিং এর তো যেটা পার্ট 4 আর কি, সেখানে হুম দেখা যায় যে আমি যখন এক্সারসাইজ করতে যাচ্ছি, কিছু লাইন আছে না যেগুলো একদম বড় বড় টাইপের সেন্টেন্স, হুম আমি দেখা যায় যে 34 বা 35 পর্যন্ত যদি কোনো রকমে টেনে হিচড়ে যাই, এরপরে আমি কোথায় যেন হারাই যাই। তো দেখা যায় অটোমেটিকলি এটা অফ হয়ে গেছে। এটা খুব প্রবলেম ফেস করছি। আর হচ্ছে যেখানে হচ্ছে 2 or 3 ওয়ার্ডস থাকে, তো এই ক্ষেত্রে কি করব? 2-3টা লিখতে গেলেই তো হচ্ছে ভাইয়া দেখা গেছে যে টাইম চলে যাচ্ছে। পরেরটা বলে ফেলে না। হ্যাঁ। জি জি। তো 2-3 ওয়ার্ডেরটা নিয়মই হচ্ছে আপনি কখনোই কম্পিউটারে লিখবেন না। ওই 2-3 ওয়ার্ডের যে সেগমেন্টটা আছে ওইটা অলওয়েজ হচ্ছে খাতায় লিখতে হয়। ঠিক আছে, খাতায় লিখতে গেলে দেখবেন যে আপনার ওটায় কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আর কম্পিউটারে হ্যাঁ, লিখতে গেলে আপনি লিখতেছেন আর ওটা অলরেডি বলা হয়ে গেছে। আর এখন হ্যালো ভাইয়া। হ্যালো। জি ভাইয়া হ্যাঁ বলছিলাম যে আহ, আহ, একটু ভাই আমি শেষ করি, মানে দেন হ্যাঁ, মানে হচ্ছে আরেকটা আমি কল। আমি আসলে আপনার কথাটার প্রেক্ষিতে একটা কথা বলতাম আর কি, যদি কিছু মনে নো না করেন। প্রবলেম, ডোন্ট মাইন্ড, হ্যাঁ, আমি একটু শেষ করি ভাইয়া প্লিজ। ওকে ওকে, ঠিক আছে। সেটা হচ্ছে যে দেখা যায় যে 2 or 3 ওয়ার্ডস যখন দুইটা সেগমেন্টে থাকছে তখনই প্রবলেমটা রাইজ হচ্ছে, যে পার্ট ওয়ানও থাকছে কিছু ক্ষেত্রে, আবার পার্ট 2 or 3 পার্টসও থাকছে। তখন দেখা যায় যে আমি পার্ট ওয়ানে লিখছি, আপনি এর ফার্স্টে আমাদের লিসেনিং এর যখন ক্লাস হয়েছিল তখন আপনি বলেছিলেন যে 2 or 3 ওয়ার্ডস হলে খাতায় লিখে তারপরে হচ্ছে লাস্টের টাইমটাতে উঠানোর জন্য। কিন্তু ফার্স্টেরটা আমি ঠিকই কাভার করতে পারছি, কিন্তু মানে পার্ট 2 আর পার্ট 3 তে যখন যাচ্ছি তখনই ম্যাস আপ হয়ে যাচ্ছে ভাইয়া। তখন কি মেস আপ, মানে ওইখানে 2 or 3 ওয়ার্ডস থাকলে মানে মেস আপ হয়ে যাচ্ছে ওইখানে নাকি? আমি দেখা যায় যে দুই একটার বেশি আমি আর খাতায় লিখে পরে আমি আর মানে ট্র্যাকেই থাকতে পারছি না, আমাকে দেখা যায় যে ট্র্যাকটা থেকেই আমি মানে বাদ হয়ে যাচ্ছি। আমার অলরেডি 27 জুনে হচ্ছে এক্সাম ডেট নিয়েছি। এখন এটা নিয়ে একটু অরিড আর কি ভাইয়া। বুঝতে পারছি। তো একটা ভাইয়া ওই যে কি বলতে চাচ্ছিলেন ওই আপুর কথার পরিপ্রেক্ষিতে বলেন, তারপরে একসাথে হ্যাঁ, অ্যান্সার দিই। আসলে কি এই 2 or 3 ওয়ার্ডস এর যে বিষয়গুলো আছে, এটা হচ্ছে আমি ওই মেইন যে পরীক্ষা হয় এইগুলোতে থাকে কি, ওই ওয়ার্ড গুলো উপরে দেওয়া থাকে, ওইখানে লিখতে হয় না, ওইগুলা মাউস দিয়ে টেনে ওইখানে বসাই দিতে হয়। এরকমও থাকে অনেক জায়গায়। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় ওইখানে যখন আমরা যখন লিখি কম্পিউটারের যে টেমপ্লেট গুলা যে অনলাইনে থাকে, ওইখানে হচ্ছে লিখে আমাদেরকে করতে হয়, কিন্তু মেইন পরীক্ষার ওই পোর্টাল গুলোতে আমি দেখেছি কয়েকটা ভিডিওতে ওই ওয়ার্ড গুলো থাকে অলরেডি অপশন এর উপর, ওইখান থেকে টেনে বসাই দিতে হয়। না, ওইটা তো গেল হচ্ছে আপনার মানে বক্স ম্যাচিং টাইপ অফ, বাট ওই যে কমপ্লিট দ্য নোটস যেটা, ঠিক আছে, নোটস জি টাইপ জি। অফ যদি কিছু থাকে তাহলে তো আপনার ওইখানে লিখতেই হবে। 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস দিলে ওটা লিখাই লাগবে। আর আপনি যেটা বলতেছেন ওটা হচ্ছে বেসিক্যালি ওই স্টেটমেন্ট ম্যাচিং বা বক্স ম্যাচিং টাইপ অফ, আচ্ছা। মানে হ্যাঁ। ওই যে আমরা যেটাকে বলি হচ্ছে উইথ ক্লুজ। ক্লুজ আমাদেরকে দেওয়া থাকে উপরে, ওই জি ক্লুজগুলা জি জি। গ্যাপসে বসা লাগে, গ্যাপসে বসানো লাগে আর কি, ফিল ইন দ্য গ্যাপস ইউজিং ক্লুজ। ও আচ্ছা ওকে, আচ্ছা, হ্যাঁ। ওইটা লিস্ট অফ ফ্রেজেস থাকে, লিস্ট অফ ওয়ার্ডস থাকে, ঠিক আছে, ডিফারেন্ট থাকে, বাট এখন ওই ভাইয়া যে 2-3টা জি পার্টে থাকলে কি করব ভাইয়া? 2-3টা পার্টেই যদি এরকম 2 or 3 ওয়ার্ডস থাকে। দেখেন নর্মালি মানে 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস হচ্ছে, ফার্স্ট অফ অল বিষয়টা হচ্ছে 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস আছে মানেই যে অ্যান্সারটা এক্স্যাক্টলি 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস হবে তা কিন্তু না। 2 ওয়ার্ডসের যতগুলো সেগমেন্ট আমি এই পর্যন্ত করেছি বা যতগুলো আমি দেখেছি সোফার সবগুলোতেই 50-50 থাকে, মানে 50% থাকে 1 ওয়ার্ডের আর 50% থাকে হচ্ছে 2 ওয়ার্ড বা 3 ওয়ার্ডসের। আপনি যেখানেই যান যত যাই করেন
টু ওয়ার্ড এইভাবেই হচ্ছে থাকে। তো যেটা 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস আনসার হচ্ছে সেটা ওইখানে লিখবো, যেটা এক ওয়ার্ড আছে আমি লিখতে পারছি সেটা ওইখানে লিখে ফেলবো। এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি। আর আমাদের এখানে যে বিষয়টাকে খেয়াল রাখতে হয় সেটা হচ্ছে ইম্পর্টেন্স অফ প্রেডিকশন। এইখানে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রেডিকশন করতে হবে। এমন কোনো সেন্টেন্স, এমন কোনো জায়গা খুঁজে পাবেন না যেখানে যে আপনি একটা সিঙ্গেল একটা জিনিস মানে তাকে ধরে বসে থাকবেন, এরকম কোনো একটা জিনিস পাবেন না। অবশ্যই আপনি এরকম কিছু একটা পাবেন। লেটস সে আপনি পাইছেন অপরচুনিটি। তো অপরচুনিটি মানে অনেকেই আছে যেটা করে, সেটা হচ্ছে অপরচুনিটি মানে ওই অপরচুনিটি ধরে বসে থাকে যে কখন অপরচুনিটি বলবে। না, এরকম করলে হবে না। আপনাকে অপরচুনিটির মানেটা বের করতে হবে বা সিচুয়েশনটা বের করতে হবে যে কখন এটা বলবে। সুযোগ, অপরচুনিটি মানে সুযোগ, তার মানে সুযোগ রিলেটেড কোনো কথাবার্তা বলবে। ঠিক আছে? তো এখন এখন তাহলে কি বলতে পারে? অ্যাজ সুন অ্যাজ দে গেট দ্য স্কোপ। স্কোপ মানে কি? সুযোগ পেয়েছে। অপরচুনিটি মানে কি? সুযোগ পেয়েছে, একই জিনিস। বাট আপনি যদি এখানে অপরচুনিটি পান তাহলে তো আপনি বুঝতেই পারতেছেন ও কখনোই অপরচুনিটি বলবে না, ও ঘুরায় ফিরায় আমাকে বলবেই। তো এইখানে বেসিক্যালি মাইন্ডসেটটাই হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে আমি মাইন্ডে কি সেট আপ করে রাখছি। আমার মাইন্ডে সেট আপ থাকবে হচ্ছে কি সুযোগ রিলেটেড কোনো ধরনের কোনো একটা কথা ওরা বলবে, যেটা বলবে আমার অ্যান্সারটা সেইভাবে সেই অনুযায়ী দিব। আর ওই যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডসের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, যে ওই খাতায় না লেখা। ঠিক আছে? মানে সরি, মানে কম্পিউটারে না লেখা। কারণ যে কম্পিউটারে লিখতে গেলে 2-3 ওয়ার্ড লিখতে গেলে একটু স্লো, তো মানে আমরা যত যাই বলি না কেন, আমরা ওই পরীক্ষার যে টেনশন, এই টেনশনের ভিতরে আইদার বানান ভুল হয়ে যায়, নাহলে একটা ঝামেলা হয়ে যায়। তো এই কারণে ওইটা খাতায় লিখলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায় আর কি। ওকে, এই কারণে হচ্ছে ওইটা আমি সবসময় খাতায় লিখতে বলি। আর 2-3টা থাকলেও এগেইন সেটা আর কয়টা হবে? সর্বোচ্চ মিলায় 9টা-10টা হবে। তো 9টা-10টা ওই ওয়ার্ড বা 9টা-10টা ফ্রেজেস যাই বলেন না কেন, সেটা আপনার ওই 2 মিনিট সময়ের ভিতরে লেখায় কোনো ব্যাপারই না। কারণ যে এখানে রিভিশনের কিন্তু তেমন কোনো সুযোগ নেই, মানে রিভিশন দিয়ে আপনি তেমন কিছু করতে পারবেন না। বুঝতে পারছেন? কারণ জি ভাইয়া। লিসেনিংয়ে আপনি কোনটা কোন অ্যান্সার হবে না হবে এটা তো আপনি জানেনই না। শুধু একটা কাজ হইতে পারে যে স্পেলিং মিস্টেক থাকলে 1-2টা হয়তো বা ধরা পড়তে পারে, বাট তারপরও ওইটা অতটা এফেক্টফুল না। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এই কারণে ওইটা আসলে ওই হাতে লেখা ছাড়া আর উপায় নেই, মানে আমাদের ওইভাবেই লিখতে হবে। আর ওইটা তো সাধারণত থাকে হচ্ছে কমপ্লিট দ্য নোটস টাইপ অফ সেগমেন্টেই, এবং কমপ্লিটিং দ্য নোটস টাইপ অফ আর যাই হোক অতটা কঠিন হয় না, একটু সহজই হয়। বেশি কঠিন তো হয় হচ্ছে যেখানে এমসিকিউ টাইপ অফ দিয়ে দেয়, হ্যাঁ, তারপরে বক্স ম্যাচিং টাইপ অফ দিয়ে দেয়, সেখানে যে কঠিন হয়। হ্যাঁ, ওই যে লিস্ট অফ হেডিংস গুলো ওগুলাতে একটু ঝামেলা লাগে। ভাইয়া ওটা ওই সমস্যা নেই, আমরা ওই সবগুলাই করবো তো হাতের ইনশাল্লাহ, আমাদের ওইটা মানে ইয়ে হয়ে হ্যাঁ, যাবে, কভার আপ হয়ে যাবে। হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল আরমান শরীফ। আমি একটা জি ভাই বলেন। কোশ্চেনটা হলো, হ্যাঁ, সেটা হলো যে যে অনেক সময় এই সংখ্যাগুলো নাম্বারগুলো 19 ধরেন, এটা আমি লিখছি ওয়ার্ডে লিখছি, কিন্তু লেখার পর দেখা যাচ্ছে রং দেখাচ্ছে। অনলাইন যে প্র্যাকটিস করি যেটা, সেটা কি মানে এটা এই ধরনের কোনো আছে যে রিয়েল কিভাবে এক্সামে কোনো লিখলে? এফেক্ট পড়বে না, রিয়েল এক্সামে কোনো এফেক্ট পড়বে না। আবার অনেকটা এস দেয় না, এর জন্য কাটা যাচ্ছে। এস এই এস না দিলে তো কাটা যাবেই ভাই, ওটার কোনো মাফ নেই। ওইটা দিতে ওইটা অনেক ওটা সময় তো এগুলা লাগবেই, কারণ অনেক মিসিং হচ্ছে কারণ এস অনেকগুলা। এর কারণে আপনার মানে এস এর কারণে তো আপনার গ্রামাটিক্যালি এফেক্ট করতেছে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আপনার এফেক্ট পড়তেছে। কিন্তু ওই বানানটা আপনি 19 সংখ্যায় না লিখে আপনি যদি ওয়ার্ডে লিখেন তাহলে তো কোনো সমস্যা নেই, একই তো অর্থ বহন করতেছে। বাট এস এর কারণে তো অর্থটা পাল্টে যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, আরেকটা হলো ম্যাপ, যেটা ম্যাপ লেবেলিং, এটাতে খুব মানে মানে এটা ঠিক মতো হচ্ছে না কোনো সমস্যা ম্যাক্সিমাম। নেই, ম্যাপটা আমি এমনভাবে দেখাই দিব, ম্যাপে আমি কিছু জিনিস মানে এখানে একটা টেকনিক আছে। এখানে লিসেনিংয়ে বেসিক্যালি অল অ্যাবাউট টেকনিক্স। ঠিক আছে? কারণ আমি 1-2টা ক্লাসে কারোরই লিসেনিং ইমপ্রুভ করাইতে পারবো না। লিসেনিং আপনারা যদি বলেন যে স্যার আমার লিসেনিংটা কীভাবে ইমপ্রুভ করা যায়, সেটার আমি ওয়ে বলে দিতে পারবো যে আপনি এইভাবে লিসেনিংটা ইমপ্রুভ করেন, বাট আমি কিন্তু করে দিতে পারবো না, ওটা আপনাকেই প্র্যাকটিস করতে হবে। এবং একটা জিনিস মনে রাখবেন যে লিসেনিংয়ে কোনো শর্টকাট হয় না, লিসেনিংয়ে শুধু টেকনিক হয়, যে আমি কি টেকনিকটা অ্যাপ্লাই করলে আমার এক্সামটা আরও ইজি গোয়িং হবে, মানে আমি যে এক্সামটা দিচ্ছি এই এক্সামটা একটু ইজি গোয়িং হবে, এই প্রসেসটুকু আমরা করতে পারি। তাছাড়া কিন্তু আর কিছুই না, ইজ আর অল অ্যাবাউট টেকনিক্স টেকনিক্স অ্যান্ড টেকনিক্স। আচ্ছা, আরেকটা ভাই কোশ্চেন ছিল স্পেলিং যে মিস্টেক হচ্ছে, মানে হুম, দেখা যায় এটা কি ইমপ্রুভ কিভাবে করতে পারি? মানে আমি স্পেলিং মিস্টেকের জন্য আপনাকে যে কাজটা করতে হবে, যেটা আমরা করি এখনও স্টিল, যে কোনো কঠিন বানান বা যে কোনো একটু বড় বানান পেলে আমরা সি লেভেল ভাগ করে করি। ঠিক আছে? যেমন এনথুজিয়াস্টিক,
তার মানে আমাদের এখানে বানানটা কিভাবে করব? এন, ই এন, এন বানান হবে কি ই এন, তারপরে টি এইচ ইউ থু, এন থু, সিয়াস্টিক, এস আই এ এস টি আই সি, সিয়াস্টিক। এই যে হচ্ছে বানান, আমরা হচ্ছে এইভাবে বানান করি, সিলেবেল ভাগ করে বানান করা বলে একে। এইভাবে যদি কেউ করতে পারে তাহলে বানান ভুল হওয়ার মানে ইয়েটা অনেকাংশে কমে যাবে। আরেকটা ভাই, আপনারা যেভাবে করেন যে একবারে ধরে মানে এক পড়ায় করে ফেলছেন, এটা হচ্ছে করলে বানান ভুল হওয়ার প্রবাবিলিটি থাকে। বাট পার্ট পার্ট করে উচ্চারণ করে করে যদি করি তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশন ক্ষেত্রেও আমাদের উপকার হয়, আবার আপনার ওই বানানের ক্ষেত্রেও এটা অনেকটা উপকার হয়। আরেকটা কোশ্চেন ছিল অ্যাকসেন্ট নিয়ে, যে দেখা যায় যে কয়েকটা অ্যাকসেন্টে লিসেনিং হতে পারে। এখন আমাকে কি সব অ্যাকসেন্টেই মানে করতে হবে, লিসেনিং প্র্যাকটিস করতে হবে? না, অনেক আপনি সবচেয়ে বেশি করবেন হচ্ছে ব্রিটিশ অ্যাকসেন্টে বেশি প্র্যাকটিস, কারণ যে ব্রিটিশ অ্যাকসেন্ট বুঝতে পারলে আপনার অন্য কোনো অ্যাকসেন্টে বুঝতে সমস্যা হবে না। আর এক্সামে মাল্টিপল কনভারসেশন থাকবে, বাট 50% থাকবে হচ্ছে আপনার ব্রিটিশ কনভারসেশন, আর বাদ বাকি 50% থাকবে হচ্ছে মিক্স আপ, সাম আমেরিকান, অস্ট্রেলিয়ান। আমেরিকান অস্ট্রেলিয়ান ইজ ভেরি কমন, এই দুটো থাকবেই, কিছু পার্ট হলেও থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে মিক্স ম্যাচ টাইপ অফ, বাট 50% কনভারসেশনই থাকে হচ্ছে আপনার ব্রিটিশ। ভাইয়া তো একটা যে মেসেজ ব্রিটিশ ছিল। ভালো পারে তার অন্য কোনো সমস্যা হয় না। ভাইয়া থ্যাংক ইউ। যেটা আপনি বললেন যে 2 বা 3 ওয়ার্ড যদি থাকে তাহলে আলাদা পেপারে লিখতে, এক্ষেত্রে হয় কি আসলে যখন 10টা কোশ্চেনে পার্ট 1-এ যদি থাকে, যখন আমি হাতে লিখছি আলাদা, তখন দেখা যায় আমাকে ফুল মাইন্ডটা সেট করতে হয় যে আমাকে সবগুলা হাতেই লিখতে হবে। কারণ একটা কোশ্চেন থেকে যখন আমি আরেকটা কোশ্চেনে টার্ন করছি, ওই সময় অনেকটুকু সময় চলে যাচ্ছে মাউস দিয়ে সেটাকে ক্লিক করতে। তো যখন 2 ওয়ার্ডেরটা আমি পেপারে লিখছি, আবার যখন 1 ওয়ার্ড আসছে আবার ওটাকে মানে ওইটা মেনটেন করতে গেলে মানে সবই মানে দেখা যায় যে মাঝে একটা আনসার চলেই গেছে। তো সেক্ষেত্রে 10টাই আমাকে হচ্ছে না না, ওটা লিখতেই। আপনার না আপু, এটা আপনার ভুল বলছেন, এটা কখনোই হবে না। আপনার যদি 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস থাকে, আপনার মনে করেন অ্যান্সার আছে 10টা, আপনার প্রথম 6টা হচ্ছে 1 ওয়ার্ড অনলি, যেটা 1 নম্বরে থাকে। দ্বিতীয়টা হচ্ছে আপনার 4টা আছে 2 ওয়ার্ড অনলি। তাহলে আপনাকে কখনোই বলবে না যে 1 থেকে 10 পর্যন্ত তুমি একবারে শুনে করো, এটা কখনোই বলবে না। ও বলবে 1 থেকে 6 পর্যন্ত তুমি দেখো, 1 থেকে 6 পর্যন্ত হওয়ার পরে আপনাকে আরেকটা সময় দিবে যে নাও টার্ন টু নাম্বার 7 to 10, এটা দেখো। তখন আপনি আলাদা সময় পাবেন, এটা আপনার স্প্লিট ওয়াইজ থাকবেই। কখনো একটা পার্ট, একটা মাত্র জায়গা, সেটা হচ্ছে আপনার পার্ট 4 যেখানে লং কনভারসেশন হয়, আপনি 10টা কোশ্চেনের ভিতরে কোনো গ্যাপ পাবেন না। বাদ বাকি যতগুলো পার্ট আছে প্রত্যেকটা পার্টে আপনি গ্যাপ পাবেন। আপনি ক্যামব্রিজ খুলেন, ক্যামব্রিজের অডিওগুলো শুনেন, দেখেন প্রতিটা পার্টে স্প্লিট করা। একবারে 10টা আপনাকে শুনবেন আপু, এটা বললে তো আপনি ভুল বলতেছেন। আরেকটা হচ্ছে যে ডাবল এমসিকিউর ক্ষেত্রে যদি দেখা যায় 3টা ডাবল এমসিকিউ থাকে, আমি হচ্ছে মার্ক করতে করতে এবং যদি একটু বড় থাকে মার্ক করতে করতে সবগুলো মানে 3টা মানে হচ্ছে 3 4 12টা দেখা যায় যে ওরা শুরু করে ফেলে শেষের হ্যাঁ, দিকে আপনি ওইটা আমার মার্ক করতে যাবেন না আপু, আমি আবার বলে দিই, দেখেন আমরা তো ওইটা আসবো, মানে ওইটা আমরা করব, ঠিক আছে? ওইখানে মার্ক করে কোনো লাভ নেই, বুঝতে পারছি? ইভেন এমসিকিউর ক্ষেত্রেও মার্ক করে তেমন কোনো লাভ নেই, কারণ আপনি একে তো মার্ক করতে পারবেন না, ইটস কোয়াইট ইম্পসিবল। আপনাকে 3টা কেন, আপনি 2টাই যদি দেয়, 2টা দেয় সাধারণত, পরপর 2টা থাকে, বলে যে নাম্বার 21 to নাম্বার 24 এই পর্যন্ত তুমি দেখো। তো 21 থেকে 24 পর্যন্ত এই যে যেটা ওইখানে থাকে হচ্ছে 5টার মতো, 5টা থাকে, তার থেকে 2টা করতে হয়, সাধারণত এরকমই থাকে। তো 5টা 10টা অপশন, আপনি সময় কই 10টা অপশন ওইভাবে ইয়ে করা সম্ভব? এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি কার্যকর সেটা হচ্ছে কোশ্চেনটা ভালো করে পড়া। আমি যখন আমার রিডিং ক্লাস যদি করে থাকেন, আমি সবসময় বলি আমার স্টুডেন্টকে যে এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনে অপশনসগুলোর দিকে তাকানোটাই হচ্ছে বোকামি। এটাতে আপনি আরও কনফিউশনে পড়ে যাবেন। আপনার ওটা তাকানোর দরকার নেই, আপনি শুনবেন খুব মনোযোগ সহকারে। এর আগে মনোযোগ সহকারে শোনার আগে কোশ্চেনটা ভালো করে মাথার উপরে সেট করবেন যে কোশ্চেনে কি বলছে, কারণ যে কোশ্চেনই হচ্ছে 50% প্রবলেম আপনার সলভ করে দিবে কোশ্চেন। এবং এটা কিভাবে করতে হবে আমি ওইটা ক্লাসে দেখাবো, বুঝতে পারছেন? তো আজকে হচ্ছে আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাস, যেখানে আমরা ওইগুলা দেখবো না, না আমরা দেখবো ম্যাপ, না আমরা দেখবো তেমন কিছুই দেখবো না। আমরা হচ্ছে আজকে মানে আপনাদের কাইন্ড অফ টেস্টিং বেসিসে, বা আপনারা আজকে বলতে পারেন যে কাইন্ড অফ ইন্ট্রোডাক্টরি, যেখানে আমরা 1 এবং 2 ম্যাপ বাদ বাকি যা কিছু আছে সেগুলো দেখব। নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের ম্যাপ সলভিং, তারপরে হচ্ছে আপনাদের এমসিকিউ,
এমসিকিউ কিন্তু দুই ধরনের থাকে। আপনারা যদি ক্যামব্রিজের কে কে দেখছেন যে এমসিকিউ পার্ট 2 তেও এমসিকিউ আছে, পার্ট 3 তেও এমসিকিউ আছে, কে কে দেখছেন? হ্যাঁ হ্যাঁ পেয়েছি। ভাইয়া আমি তো পার্ট টু তে পেয়েছি, পার্ট থ্রি তে পাইনি। হ্যাঁ ভাইয়া পেয়েছি। পার্ট 2 তে কে বলছে পার্ট 2 তে এমসিকিউ পান নাই? আপনি তাহলে তো কোনো প্র্যাকটিসই করেন নাই। না না, পার্ট টু তে থাকে ভাইয়া, পার্ট টু তেই থাকে। পার্ট হ্যাঁ, টু পার্ট 2 পার্ট তে থ্রি এমসিকিউ তিন থাকে তো, দুইটাতেই থাকে। দুইটাতে এমসিকিউ থাকে। এটা পার্ট টু থেকে শুরু হয়। হ্যাঁ, এখন কথা হচ্ছে পার্ট 2 তো এমসিকিউ আছে, পার্ট 3 তো এমসিকিউ আছে, এই দুইটার ভিতরে ডিফারেন্স কি বলেন তো? কেউ বলতে পারেন কিনা দেখি তো। পার্ট টু তে হচ্ছে বেশিরভাগ হচ্ছে ওয়ান অ্যান্সারের এমসিকিউ গুলা থাকে, আর হ্যাঁ, পার্ট সংখ্যা থ্রি তে থাকে। হচ্ছে দুই টাইপসের থাকে, যে দুইটা করে অ্যান্সার দিতে হয় কিংবা না না, আমি তিনটা করে আমি অ্যান্সার ওইটা দেওয়া লাগে। বলতেছি না, না ওইটা বলতেছি না, মনে করেন পার্ট 3 তে ওইটা নাই, মনে ওইটা পার্ট নাই, টু আমি তে বলতেছি হচ্ছে যে ভাইয়া শর্ট গুলা থাকে, আর পার্ট থ্রি এর গুলা তুলনামূলক বড় থাকে, কোশ্চেন্স গুলো না, পার্ট অ্যান্সার টু গুলা। এটা একজন হইলো থাকে, না, এটা একজন হইলো কথা না, বলে। আপনাদের অ্যান্সার ভুল, ভাইয়া এটাও প্যারাফ্রেজিং হইলো না। করে বেশি, প্যারাফ্রেজিং করে মনে হয় পার্ট না, থ্রিতে, এটা স্টেটমেন্ট হচ্ছে না। স্টেটমেন্ট সিলেক্ট করতে হয়, স্টেটমেন্ট। তাইলে আর একজন হবেও না ভাই। পার্ট টু তে একজন কথা বলে, আর এক্স্যাক্টলি, এই যে পার্ট আপু এই যে থ্রি তে এতক্ষণে বলছে যে হ্যাঁ হ্যাঁ ডিফারেন্স হচ্ছে হ্যাঁ, ওইখানে একজন কথা বলে ওখানে আর দুইজন, ওইখানে এসে আপনি হচ্ছে দুইজন কি তিনজন পান, এই জন্যই ঝামেলাটা হয়। এইটা হচ্ছে মেইন ডিফারেন্স। তো এই কারণে পার্ট 2 এর যেটা এমসিকিউ এটা কম্পারেটিভলি ইজি পার্ট 3 থেকে, তাই না? পার্ট 2 এর এমসিকিউ গুলো ইজি না, ওইখানে তো মানুষ একজন কথা বলে। অলওয়েজ মনে রাখবেন এই আজকের মানে আজকের যে ক্লাস, এখানে মূলত এটাই আমরা দেখাবো। ঠিক আছে, আমি একটু স্লাইডে যাই, তারপরে আমরা আবার একটু করে কথা বলবো, কারণ যেহেতু আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস, আমরা বেসিক্যালি ওই মানে কোন পার্টে কেমন কনভারসেশন হবে সেটার ধারণা আমরা এখন নিব। ঠিক আছে, ওকে। সো okay, just give me a moment. ভাইয়া অ্যান্সার কি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে হবে কম্পিউটারে পেপার না না, পেস্টের কোনো মতো? নিয়ম, এরকম কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই আপু। ভাই আমি যেমন নিচ্ছি আমরা লিখতে পারবো তো না, যেমনি ক্যাপিটাল ইচ্ছা তেমনি স্মল? লিখতে পারবেন, খালি এটা করেন না যে মনে করেন শুরু করছেন ছোট হাতের, মাঝখানে আবার বড় হাতের দিয়ে শুরু করছেন, এরকম করেন না। ভাইয়া এটা নিয়ে যে কি প্যারার মধ্যে ছিলা, এক একজন এক এক ভাবে বোঝায়। না না ওই যে সমস্যা নেই। আগে যারা পেপার বেসডে পরীক্ষা দিত তারা তো সবাই হচ্ছে ভাইয়া ক্যাপিটাল লেটারই লিখতে বলতো, সেজন্য একটু আগে ছিল কনফিউশনে আপু, ছিলাম। আগে ছিল, আগে এরকম ধরনের নিয়ম ছিল, যেমন আপনি নামের অক্ষর আপনাকে বড় হাতের প্রথম অক্ষর লিখতেই হবে। তো এই কারণেই সবাই মানে সবাই আপনাকে এইভাবে বলতো, এটা বলতো যে সেটা মিথ্যা না, এবং এটা আগে এরকমই হইতো। ইভেন আমরাও যখন পেপার বেজে এক্সাম দিয়েছি তখন পেপার বেজের এক্সামটা এরকমই ছিল, এবং ওইটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে আপনি যদি নামের অক্ষর ছোট হাতের লিখেন, এটা তো আসলে ঠিক না। নামের উত্তর যদি আমি ছোট হাতের লিখি তাহলে তো বিষয়টা আসলে যাচ্ছে না, বিষয়টা আসলে মেলে না, তাই না? গ্রামাটিক্যালিও ইনকারেক্ট বোঝানো হয় আর কি তাকে। তো সেক্ষেত্রে ওইটা ছিল ম্যান্ডেটরি। বাট পরবর্তীতে সে আইএলস যেটা করলো, ব্রিটিশ কাউন্সিল অ্যান্ড আইডিপি বললো যে আপনাদের এখন ওই বড় ছোট এটা দেখার কোনো দরকার নেই, কারণ ওইটাতে অনেক স্টুডেন্টের নাম্বার কাটা যাচ্ছে। কারণ এক্সামিনার টেস্ট করতে যাচ্ছে হচ্ছে আপনার বানান ঠিক আছে কিনা, আপনি কনভারসেশনটা বুঝতে পারছেন কিনা, এটা যেহেতু এটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। ওকে, তো লিসেনিংয়ে আপনার রাইটিং ক্যাপাবিলিটি তো দেখার কোনো দরকার নেই। টেস্ট হচ্ছে লিসেনিং, সেখানে আপনার রাইটিং ক্যাপাবিলিটি, আপনার রাইটিংয়ে কতটুকু পারদর্শী আপনি, সেটা দেখার কোনো প্রয়োজন আছে? নাই। এই কারণেই রাইটিংয়ের যে রুলস রেগুলেশন এটাকে সম্পূর্ণ বাদ দিয়ে দিছে, বাদ দিয়ে বলছে আপনি অল ক্যাপিটালও লিখতে পারেন, চাইলে নর্মাল যে রুলস যে নামের বড় অক্ষর প্রথম অক্ষর বড় তারপরে ছোট অক্ষর এভাবেও লিখতে পারেন, অথবা পুরো এক্সাম যদি আপনি ছোট অক্ষরে লিখতে চান স্মল লেটারে, তাও আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে এখনকার নিয়ম, বুঝতে পারছি? তো এটা নিয়ে কোনো কনফিউশনে থাকার কোনো প্রয়োজন নেই। ওকে ভাইয়া। রাইট, সো এই যে দিস ইউজ টু বি আওয়ার পেপারস, ঠিক আছে? পেপার বেসড ইয়েতে এই স্লাইডগুলো পেপার বেসের টাইমে বানানো। এটা হচ্ছে আপনাদের ব্যান্ডস্কিট ডেসক্রিপশনটা, যে 32 34 দেখছেন এখানে 32 34 7.5। সো 32 to 34 7.5, তার মানে 32 পাইলেই 7.5। তো 32 পাওয়া কিন্তু আইএলস লিসেনিংয়ে তেমন কোনো ব্যাপার না। এই কারণেই আইএলস লিসেনিংকে আপনার সব থেকে ইজিয়েস্ট মডিউল বলা হয়। আইএলস লিসেনিংয়ের সব থেকে ইজি মডিউল হচ্ছে এই ইয়েটা, বুঝতে পারছি? এই মানে আমাদের আইএলসের মডিউলগুলোর ভিতরে সব থেকে ইজিয়েস্ট মডিউল হচ্ছে এই আপনার এই লিসেনিংটা। এই কারণে লিসেনিংয়ে দেখবেন সবার মার্ক বেশি আসে। ওকে, রাইট।
সো এইটা হচ্ছে আমাদের সবার মনে রাখতে হবে যে সেকশনস গেটস টাফার অ্যাজ ইউ প্রোগ্রেস থ্রু দি আইএলটিএস লিসেনিং টেস্ট। সেকশনটা টাফ হতে থাকবে যত আপনি প্রোগ্রেস করবেন। তার মানে ফার্স্ট থেকে সেকেন্ডটা একটু কঠিন, সেকেন্ড থেকে থার্ড একটু কঠিন, বা থার্ড থেকে ফোর একটু কঠিন, কিন্তু এখানে ফোর্থ পার্টটা আরও ইজি। ফোর্থ পার্টটা সব থেকে ইজি, বুঝতে পারছি? এবং আমার ক্লাস যারা যারা করেছে বা আমি যাদেরকে বলেছি তারা ফোর পার্টে তেমন কোনো মিস্টেকই করে নাই। ফোর পার্টে মাত্র দুইটা প্রবলেম হয়, ঠিক আছে? এক প্রথম প্রবলেমই হচ্ছে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, ঠিক আছে? কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না, এটা হচ্ছে প্রথম প্রবলেম। আর দ্বিতীয় প্রবলেমটা হচ্ছে যে অ্যান্সার প্রেডিকশনটা করতে পারে না, বা কিওয়ার্ডটা যাচাই বাছাই করতে পারে না, যে কোন কিওয়ার্ডটা আমি হাইলাইট করে রাখলে আমার জন্য প্রসেসটা ইজি হবে। এই বিষয়টা যাচাই বাছাই করতে পারে না বলেই হচ্ছে মূলত মেন সমস্যাটা হয়। তো এই দুইটা জিনিস আমি একটা সিম্পল টেকনিক্স দেখাই দিব যে কিভাবে করা যায়, এবং এর ভিতরে একটা রেস্টিং পয়েন্টও আছে। এই রেস্টিং পয়েন্টটা কিভাবে ধরতে হয় এটা যদি কেউ বুঝতে পারে তাহলে তার ইনশাআল্লাহ আপনার ওই পার্ট 4-এ তেমন কোনো প্রবলেমই হবে না। আপনি খুব ফ্ললেসলিভাবে এই সেগমেন্টটা কমপ্লিট করতে পারবেন উইথ শির অ্যামাউন্ট অফ অ্যাকুরেসি অ্যাজ ওয়েল। রাইট, সো এখন এইখানে হচ্ছে আমি সেকশন 1-এর একটা এক্সাম্পল দিব, এবং এখানে যদি দেখেন অলওয়েজ টু স্পিকার্স, মনে থাকবে সেকশন 1 অলওয়েজ টু স্পিকার্স। ফানি পার্ট ইজ দেখেন আমার গতদিন আমি একটা মানে টিচারের ইন্টারভিউ নিচ্ছিলাম, ওকে? মানে আমাদের বিষয়ে মানে স্টুডেন্টের জন্য একটা টিচারের ইন্টারভিউ ছিল, ওটা আমি নিচ্ছিলাম আর কি। তো ওই টিচার ইন্টারভিউতে আমি ওকে জিজ্ঞাসা করলাম, সে আইএলটিএস লিসেনিংয়ে 8.5 পেয়েছে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে মানে হোয়াট টাইপ অফ কনভারসেশনস আর বিং প্লেড ইন ইউর পার্ট 2 অফ লিসেনিং, ঠিক আছে? পার্ট 2 লিসেনিংয়ে কী টাইপ অফ কনভারসেশন হয়, হাউ মেনি পিপলস আর দেয়ার? সে আমাকে অ্যান্সার দিয়েছে 3 to 4 পিপল কথা বলে। সে লিসেনিংয়ে 8.5 পেয়েছে, অথচ সে পার্ট 2-তে কয়জন লোক কথা বলে সে সেটা জানে না। তো এরকম আইএলটিএসে হাই ব্যান্ড স্কোর পেয়ে কিন্তু কোনো লাভ নেই, ঠিক আছে? ব্যান্ড স্কোর অনেকেই পাইতে পারে, বাট আমাকে জানতে হবে, কারণ যে এরা হচ্ছে ব্যান্ড স্কোরটা পেয়েছে মেবি এক্সামটা অনেক সহজ হয়ে গেছিলো, এভাবে হয়তো পাইছে। বাট যদি হোয়াট ইফ এক্সামটা টাফ হয়, আমি তো টাফটা ধরে যাইতে হবে আমাকে। তো টাফ হলে যে পথ থেকে বা যেখান থেকে আপনি বের হয়ে আসতে পারেন সেটা হচ্ছে সাইকোলজিক্যাল রিলিফ এবং প্রপার নলেজ অ্যাবাউট হোয়াট টাইপ অফ থিংস দ্যাট আই এম গোয়িং টু ফেস, ঠিক আছে? যে আপনি কী ধরনের জিনিস ফেস করতে যাচ্ছেন, হোয়াট আর দ্য থিংস দ্যাট আর অ্যাওয়েটিং ফর ইউ, ঠিক আছে? কোন জিনিসগুলো আপনার জন্য অপেক্ষা করতেছে এটা যদি আমি জানি, কিভাবে এক্সামটা নেওয়া হয় সেটা যদি আমি জানি, তাহলে কিন্তু আমার জন্য এই পুরো প্রসেসটা খুব ইজি হয়ে যাবে। এই কারণেই হচ্ছে আমার এই ইন্ট্রোডাকশন পার্টটা। এখানে আমরা 4টা পার্ট সম্পর্কে খুব ক্লিয়ারলি জেনে নিব যে এখানে কয়জন স্পিকার থাকে এবং তারা কি টাইপ অফ কনভারসেশন করে। এটা কিন্তু কোশ্চিন কালেও চেঞ্জ হবে না আনটিল অ্যান্ড আনলেস আইডিপি অ্যান্ড মানে ব্রিটিশ কাউন্সিল ডিসাইড সো। যদি ওরা ওরকম ধরনের কোনো ভাবনা না ভেবে থাকে তাহলে কিন্তু আপনার চেঞ্জ হবে না, আপাতত হচ্ছেই না। ফর নেক্সট 6 মান্থ 3 মান্থ 6 মান্থ ওয়ার 1 ইয়ারের ভিতরে কোনো চেঞ্জ হচ্ছে না। পরবর্তীতে হয়তো বা রিকোয়ারমেন্ট অনুযায়ী তারা যদি চায় যে তাদের এক্সাম ফরম্যাটে চেঞ্জ আনবে তাহলে সেক্ষেত্রে আনতে পারে, ঠিক আছে? অলরাইট, সো সেকশন 1 এখানে কি থাকবে, অলওয়েজ টু স্পিকার্স, মানে স্পিকার থাকবে হচ্ছে 2জন, মানে 2জন লোক কথা বলবে। কেউ একজন বলেন তো এখানে কি টাইপ অফ কনভারসেশন হবে, যেখানে অলরেডি লিখেও দিয়েছি ডেইলি কনভারসেশন। কি টাইপ অফ ডেইলি কনভারসেশন লিখে দিয়েছি, মানে কি টাইপ অফ নরমালি হয় আপনারা কি ক্যাচ করছেন? মনে হয় হোটেল বুকিং করা, কনভারসেশন, কোনো রিজার্ভেশন, ফ্লাইট টিকিট বুকিং, এই টাইপের। এক্স্যাক্টলি, আমরা অধিকাংশ সময় দেখতে পাই সেটা হচ্ছে আপনার ওভার দ্য ফোন কনভারসেশন হয় অথবা ফিজিক্যালও হয়, বাট ওভার দ্য ফোনই বেশি হয়, দেখছেন না? ওভার দ্য ফোন কনভারসেশন হচ্ছে আপনি রিসেপশনে ফোন দিছেন, হ্যাঁ, যে তাদের প্রাইসিংটা জানার জন্য। বেসিক্যালি রিসেপশনিস্ট অ্যান্ড মানে আদার পিপল যারা সার্ভিস পারচেস করতে যাচ্ছে তাদের কনভারসেশনটা তুলে দেওয়া হয়, এবং এটা কি হয়, খুবই ডেইলি টাইপ অফ, খুবই মানে ইনফর্মাল টাইপ অফ কনভারসেশন, যেখানে কোনো ফর্মালিটিস নাই। ওকে, অলরাইট, আমরা এখানে একটা অডিও প্লে করব এবং দেখব যে আসলে আপনারা কেমন কি পারেন আর কি। হ্যাঁ, দেখি। আচ্ছা ভাইয়া, পার্ট 1 2 3 সবগুলোতে কি একই স্পিডে কথা বলে? না, স্পিডটা একটু বাড়বে।
পার্ট 3-তে যে হচ্ছে আপনি স্পিডটা বেশি পাবেন। পার্ট 1 আর 2-র স্পিডটা মোর অর লেস সেম থাকবে। পার্ট 3-তে যে একটু স্পিড পাবেন, পার্ট 4-এ যে আরেকটু বেশি স্পিড পাবেন। বুঝতে পারছেন? এবং এটা আপনার আগে থেকেই ধরে রাখেন, ক্যামব্রিজে যে টাইপ অফ স্পিড পান এর থেকে একটু বেশি স্পিড আপনি এখানে পাবেন। এই কারণেই কিন্তু এটা কিন্তু আমার হাত দিয়েই করা মূলত, মানে আমি যখন এই জিনিসটা দেখতে পারছি যে ক্যামব্রিজের অডিওগুলো ফাস্ট হচ্ছে এবং কন্টিনিউয়াসলি স্টুডেন্ট এসে বলতেছে যে ক্যামব্রিজের অডিওগুলো করে আমি ওইখানে যে ধরা খেয়ে গেছি, মানে আমাকে ফাস্ট অডিও দেওয়া হয়েছে। এই কারণেই আমাদের প্রিমিয়াম সেগমেন্টগুলো যারা অলরেডি করেছেন, লিসেনিংগুলো দেখবেন খুবই ফাস্ট। ইভেন আপনাকে ইনস্ট্রাকশনটা পর্যন্ত মাঝে মাঝে দেওয়া হয় না, ঠিক আছে? এর প্রধান কারণই হচ্ছে আপনাকে ওই হার্শ সিচুয়েশন কীভাবে ফেস করতে হবে সেটা আগে ভাগে আপনাকে তৈরি করা, যাতে করে আপনার ওইখানে যে কোনো প্রবলেম না হয়। ভাই আমরা কি ক্যামব্রিজ 1.25 দিয়ে প্র্যাকটিস করবো নাকি 1.5 দিয়ে? 1.25 দিয়ে করলে ইজ গুড এনাফ, ঠিক আছে? 1.25 দিয়ে করলে গুড এনাফ। অর ইউ ক্যান চেক আউট আওয়ার মানে প্রিমিয়াম সেগমেন্ট, যেখানে ক্যামব্রিজের বাইরের রিসেন্ট এক্সামের কোশ্চেনগুলাই দেওয়া আছে, মানে রিসেন্ট এক্সামের যেগুলো ওই যে কিছু আছে নো মোর দ্যান 2 ওয়ার্ডস 3 ওয়ার্ড, যেগুলো ক্যামব্রিজে নর্মালি পাওয়া যায় না। হ্যাঁ, ওইখানে নো মোর দ্যান 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডসেরও আছে, এবং অ্যাট দ্য সেম টাইম ক্যামব্রিজের ওই অডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা, মাঝে মাঝে আপনি ইনস্ট্রাকশনটা পর্যন্ত পাবেন না, ঠিক আছে? পানি খাওয়ার সময় নেই আর কি। তো এই সিচুয়েশানে এক্সাম দিলে বা এই সিচুয়েশানে প্র্যাকটিস করলে দেখবেন যে আপনার ওই ক্যামব্রিজের অডিও যখন আপনি করতে যাবেন তখনই আপনি প্রমাণ পেয়ে যাবেন যে এত সহজ মনে হচ্ছে ক্যামব্রিজ, আসলে কিন্তু এতটা সহজ ছিল না। বেসিক্যালি আপনি আপনাকে নিজেকে ট্রেন করেছেন ওই পর্যায়ে পৌঁছায় যাওয়ার জন্য, এই কারণে আপনার কাছে ইজি মনে হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা ভাই, আরেকটা বিষয় হচ্ছে মানে নো মোর দ্যান 2 আওয়ার্স 3 আওয়ার্স এগুলো তো 1 থেকে 6 এর ভিতরে আছে ক্যাম। 1 2 3-এ যে কথাগুলো বলে ভাই মনে হয় যে পুরো মানুষ কথা বলতেছে, কিছুই বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, তো ওরকম এগুলো হয় না, কি কোনো সময় কনভারসেশন আসতে এখন পারে? আর ওরকম হয় না, বুঝছেন? মানে ওই যে মানে কিছু বোঝা যায় না টাইপ অফ ওরকম এখন আর দেয় না। কনভারসেশন আপনি ক্লিয়ারই পাবেন, বাট এক্সাম ফরম্যাট যেমন ওই যে 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস আসা, হ্যাঁ, কিছু আনইউজুয়াল টাইপ অফ দেখছেন না, একের থেকে করতে গেলে দেখবেন যে পার্ট 1-এর ভিতরে এমসিকিউ দিয়ে দিছে, হ্যাঁ হ্যাঁ, আবার দেখছেন ড্রয়িং না? আছে, আছে। জি। হ্যাঁ, তো ওইটা হচ্ছে এই মানে মাঝে মাঝে দিয়ে দেয়। এই কারণেই আমরা কিন্তু আগে মানে স্টুডেন্টরা যখন বলতো যে স্যার বা ভাই মানে আমি তো প্র্যাকটিস করা শুরু করব, তো ক্যামব্রিজের কত থেকে আমি প্র্যাকটিস করা শুরু করব, তো তখন আমরা বলতাম তাদেরকে যে আপনি 10 থেকে শুরু করেন। এখন কিন্তু আমাদের ওই ইনস্ট্রাকশনটা একটু চেঞ্জ হয়ে গেছে, আমরা বলি যে 10 থেকে করলে হবে না, আপনাকে বেসিক্যালি 1 থেকে শুরু করতে হবে, ঠিক আছে? অলরাইট, সো এখানে আমাদের এই অডিওটা আমরা প্লে করি, আপনারা একটু শুনবেন মনোযোগ সহকারে। হ্যাঁ, Good morning, sir. How can I help you? Hello? I would like to report a burglary. আপনারা কি আমার কথা শুনতে, মানে এখানে যা হচ্ছে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। জি জি স্যার। কেউ কথা না বললে শোনা যাবে স্যার। Good morning, sir. How can I help you? Hello? I would like to report a burglary. কোনটা হবে আনসার? B. Burglary. বাগলারি বার্গলারি মানে কি? বার্গলারি মানে হচ্ছে ছিচকা চুরি, ঠিক আছে? May I have your full name, please? My name is Alexander Potter. How old are you? I'm 31 years old. Did the burglary happen at your house? Exactly, ma'am. I live at 45 Main Street. কোনটা হবে আনসার? 45 মেইন স্ট্রিট। বি 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 হবে। সি হবে, সি সি হবে, সি 45 মেইন স্ট্রিট। মেইন স্ট্রিট, ও কিন্তু মে বলে নাই, মেইন স্ট্রিট বলছে, তার মানে 45 মেইন স্ট্রিট হচ্ছে আমাদের আনসার। সি। May I have your phone number, please? It's 1849057. ঠিক আছে? এইভাবে হচ্ছে দিস ইজ দ্য টাইপ অফ কনভারসেশন ইউ গেট টু ফেস ইন ইউর রিয়েল এক্সাম। এই ধরনের কনভারসেশন। হ্যালো ভাইয়া, জি বলেন। পার্ট 4 তো অনেক ফাস্ট বলে, এবং কি আমি আপনাদের যে টেস্টগুলো ছিল প্রিমিয়াম টেস্ট, ওগুলোতে মানে পার্ট 1 থেকে আমি এত স্পিডে পাইছি, মানে
ওইটা আমার জন্য টাফ হয়ে গেছে। আমি যতবারই দিই আমার 5 আসে ব্যান্ড। হ্যাঁ, মানে ওইটা ওইভাবেই ডিজাইন 5 করা ভাই। আমি যে একটু আগে এই যে একজন ভাইকে বললাম না যে ওইটা ওইভাবে ওই কারণেই দেওয়া যে আপনি যদি ওই হার্শ মানে ওই মানে আগে কঠিন থেকেই জমিনটা ফেস কঠিনটা করতে পড়ে পারেন, গেলে আপনি আপনার এক্সামটা হয়ে যাবে আপনার কাছে পুরো ইজি তখন। এটা হচ্ছে এই কারণে ওইভাবে করা, বুঝতে পারছি? জি এটা ভাইয়া, হচ্ছে বাট জি মেইন এক্সামে কি এরকমই আসে মানে? না, অত ফাস্ট আসবে না। আমাদের ওয়েবসাইটে যত ফাস্ট অত ফাস্ট কোনোদিনও আসবে না, এক্সামে ওকে কোনোদিনও ফাইন, আসবে দেন না। ওর থেকে কম দেন আমি ওর একটু থেকে রিলিফ কম আসবে, পাইছি। ঠিক আছে? ওর থেকে দেন কম আমি আসবে। একটু রিলিফ পাইছি। এবার আপনি চিন্তা করেন, দেখেন আমি যে বলি আপনাকে, মনে করেন একটা উদাহরণ দিলে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। যে মনে করেন একজন লোক সাধারণত 120-150 কিলোমিটার গতিতে গাড়ি চালায় অভ্যস্ত। এখন তাকে যদি বলা হয় যে তুমি এখন 30 থেকে 40 কিলোমিটার বেগে গাড়ি চালাবা, তখন এই যে যে পার্সনটা গাড়ি চালাচ্ছে এই পার্সনের অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটিটা কমে যাবে নাকি বেড়ে যাবে? কেউ একজন বলেন তো। কমে যাবে, এটা কমে কমে যাবে যাবে। না? বাট এই সেম কথাটা যদি আমি একজন 30 বা 40 কিলোমিটার বেগে গাড়ি চালায় যার অভ্যস্ত, জীবনে কোনো দিন সে 50-এর উপর উঠায়নি, তাকে যদি আমি বলি যে তুমি এখন 120 বা 130 কিলোমিটার গাড়ি চালাও, তো তখন কি হবে? তার কি অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবাবিলিটিটা কমবে নাকি বাড়বে? আর বাট এক্স্যাক্টলি ভাইয়া এই সেম জিনিসটাই হচ্ছে আপনাদেরকে আমি এই কারণে আমাদের ওইটা ফাস্ট ফরওয়ার্ড করা, যাতে ফাস্ট জিনিসে আপনি অভ্যস্ত থাকলে ওর থেকে যখন আপনি স্লো পাবেন তার মানে ওই জিনিসটা হয়ে যাবে আপনার কাছে পুরো পিস অফ কেক। জি ভাইয়া, বাট বুঝতে পারছেন? নট অনলি অডিওটা অনেক ফাস্ট চলে এটা না, ওইখানে কেন জানি আমার মনে হয় পার্ট 1 থেকেই কোশ্চেনটা পার্ট 4 থেকে নেওয়া। পার্ট 4 এর কোশ্চেনটা যেমন ওইটা মনে হয় যে পার্ট 1 এ দিয়ে দিছে, হ্যাঁ এরকম হ্যাঁ, হার্ড ওইটা লেভেল ওইটা লাগে। ওইটারও প্রধান কারণ হচ্ছে ওইটা আপনি এর এর সিমিলারিটি পাবেন হচ্ছে আপনি যখন ক্যামব্রিজ অন থেকে করতে যাবেন। আপনি একটু ক্যামব্রিজ অন থেকে 10 পর্যন্ত ঘুরে আসেন, আপনি অ্যান্সার পেয়ে যাবেন। ওটা কিন্তু আমরা বলতে পারবেন না যে এটা ক্যামব্রিজের আউটসাইড অফ টাইপ অফ থিং। এটা এরকম ধরনের এক্সাম আসছে, পূর্ববর্তীতে এই ধরনের এক্সাম আসছে। আপনি 1 থেকে 20 পর্যন্ত মানে 10 পর্যন্ত করলেই প্রমাণ পেয়ে যাবেন। আমার একটা কোশ্চেন ছিল, জি একটা বলেন। মানে কোশ্চেন আমার পেলাম যেটা আমার হচ্ছে মেইন রোড আর মেই রোড, এটা যখন তারা উচ্চারণ করছিল তখন মনে হচ্ছে যে মেই রোডই হবে। তো এরকম কিছু কোশ্চেন কি আসতে পারে? এইটার কারণেই ভাইয়া দেখেন, এইটার কারণেই আপনাদেরকে বলা যে সবসময় আমি যে কথাটা বলি সেটা হচ্ছে আপনাদেরকে পডকাস্ট শুনতে হবে। ব্রিটিশ পার্সনের পডকাস্ট আছে, আমি আজকে আপনাদের কয়েকটা পডকাস্টের নাম বলে দিব। এই পডকাস্টগুলো শুনবেন, আপনার এই ধরনের যত প্রকারের কনফিউশন আছে সব চলে যাবে। এই কনভারসেশন না শুনলে মে আর মেইন কখন কোন ধরনের অ্যাকসেন্টে বলতেছে এটা আমি আপনাকে কখনোই বোঝাতে পারবো না আনটিল অ্যান্ড আনলেস ইউ ট্রেন ইউর ইয়ার লাইক দ্যাট। আপনার কানকে ওইভাবে ট্রেন করাতে হবে। আমি কিছু ভাইয়া পডকাস্টের নাম বলে দিব, ওইগুলো শুনলেই হয়ে যাবে। ভাই আমি ভাইয়া একটু রিলেটিভলি বাসায় আসছি, তো আমি একটু ক্লাস থেকে লিভ হয়ে যাইতে হবে। আমার একটা কোশ্চেন ছিল যে আমার একটা কোশ্চেন ছিল যে আহ, শোনা যায় না ভাই আপনার কথা। হ্যাঁ, আমার প্রবলেমটা হচ্ছে মূলত পার্ট 4 নিয়ে। মানে পার্ট 4 এ আমি কিওয়ার্ডটা আমার মনে হয় যে পার্ট 4 এ বলে চলে গেছে, বাট আমি সেম কোশ্চেনে হ্যাঁ এখনো আমি বলি ভাইয়া দেখেন, পার্ট 4 নিয়ে আপনার যদি প্রবলেম থাকে, পার্ট 4 এর প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব না। সো দিস ইজ নট দ্য টপিক দ্যাট ইউ ক্যান রেইজ হেয়ার। সো ওই প্রবলেম থাকতে হলে ওই প্রবলেম সম্পর্কে আমরা আমি জানি আপনাদের কী কী প্রবলেম হয়। যে আপনি 32-এ আছেন, চলে গেছে 34, তারপর আপনি টের পান নাই যে 32 থেকে চলে গেছে। এই যে এটাই তো প্রবলেম। তো এই এক্স্যাক্টলি প্রবলেম, ঠিক ডিস্ট্রাকশন আছে, প্রবলেম। হ্যাঁ এই প্রবলেমের সুন্দর সমাধান আমার কাছে আছে। ওটা যখন আমরা ওই টপিকে যাব তখন আমরা ওইটা আলোচনা করব, ঠিক আছে? ভাই আমি একটু বলতাম, সেটা হচ্ছে কি জি আমি একটা কাজ করে অনেক মানে ফলপ্রসূ একটা রেজাল্ট পেয়েছিলাম। সেটা হচ্ছে কি আমি লিসেনিং করার সময় ক্যামব্রিজের লিসেনিং এ আমি প্লে করে যা শুনতাম নিজে খাতা নিয়ে আবার সাথে সাথে লেখার চেষ্টা করতাম। দিস ইজ ভেরি ভেরি হার্ড ওয়ার্ক, ঠিক আছে? দিস ইজ ভেরি হার্ড ওয়ার্ক, এটা সবাই পারবে না। ওকে, ওটা যদি আপনি করে থাকেন ওটা ভালো ডেফিনেটলি, বাট ওটা ইজ ভেরি হার্ড ওয়ার্ক, ওটা সবাই পারবে না। ভাইয়া ইউটিউবে আমি শুনেছিলাম না, কিন্তু বলেছিল এটা করতে। জি ওকে। সো এইটা হচ্ছে আমাদের সেই পার্ট 2। দেখেন, অলওয়েজ অন স্পিকার। এখানে অলওয়েজ অন স্পিকার, কখনোই আপনি দুইজন মানুষ কথা বলতে সেটা পাবেন না। জাস্ট কি পাবেন, একজন মানুষ ইন্ট্রোডিউস করে দিচ্ছে একজনকে যে এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবে শেখ মুজিবুর রহমান, এরকম ধরনের ওনাকে ইন্ট্রোডিউসটা করে দিয়ে যাবে, বাদবাকি যে কথা আছে সেটা উনি বলবে। এখন এইখানে
যে ধরনের কনভারসেশন প্লে হয় সেটা হচ্ছে ইনস্ট্রাকশনাল টাইপ অফ। এখানে কেউ কাউকে উপদেশ দিচ্ছে, কেউ কাউকে আপনার সঠিক পথ দেখাচ্ছে ইনস্ট্রাকশনের মাধ্যমে। এই ধরনের সিচুয়েশন বা এই ধরনের কনভারসেশন এখানে প্লে হয়। এই কারণে আপনারা যখন ম্যাপ পান, ম্যাপটা কোথায় পান? ম্যাপ হচ্ছে এই পার্ট 2-তে পান, কারণ যে এটা ইনস্ট্রাকশনাল টাইপ অফ কনভারসেশন। বা এবং এখানের পার্ট 2 এর আর একটা ভেরি কমন টাইপ অফ জিনিস, সেটা হচ্ছে বক্স ম্যাচিং। আপনারা দেখছেন না পার্ট 2-তে বক্স ম্যাচিং? পার্ট 2-তে বক্স ম্যাচিং থাকে, কিন্তু পার্ট 3-তেও থাকে, পার্ট 2-তেও থাকে বক্স ম্যাচিং। ঠিক আছে, পার্ট 2-তেও বক্স ম্যাচিং থাকে। ওকে, সো এখানে আমরা একটা অডিও প্লে করব, দেখেন। Can you show me the way to the city post office, please? Sure, it's not too far from here. That's great. Go straight to the intersection, then turn left. Continue straight for about 200 meters, and you will see a flower shop. Is it next to the flower shop? No, it is on the other side of the road. It's opposite the flower shop, next to a coffee shop. Thank you very much. You're welcome. Where is the post office? A, next to the flower shop, opposite the coffee shop. B, at the intersection. C, opposite the flower shop, next to the coffee shop. কোনটা হবে অ্যানসার? সি সি কি হবে? কোনটা? সি সি সি। সবাই সি তো? জি। এক্স্যাক্টলি, সি হবে আচ্ছা কারেক্ট অ্যানসার। The answer is C, opposite the flower shop, next to the coffee shop. তো এইভাবে Now, listen to the dialogue again. ঠিক আছে, এইভাবে হচ্ছে মূলত আমাদের ওই ইনস্ট্রাকশনটা ওইভাবে প্লে হয়। জাস্ট স্মল ডেমনস্ট্রেশন। এখন আমরা দেখব পার্ট 3টা। Can you show me the... এটা হচ্ছে পার্ট 3। ঠিক আছে, এখানে আছে এমসিকিউ টাইপ অফ থাকে। ঠিক আছে, এমসিকিউ বা মাল্টিপল কোশ্চেন বা মাল্টিপল অ্যান্সার টাইপ অফ, যেটাকে হচ্ছে ওই যে 5টা থাকে 2টা করতে হয়, এগুলোকে আমরা এমসিকিউও বলি, আবার মাল্টিপল অ্যান্সারও বলি, যেহেতু এখানে অ্যান্সার হচ্ছে 2টা। ঠিক আছে, তো ওই ধরনের থাকে। তা ওইটা তো আমরা আজকে হচ্ছে বেসিক্যালি আমাদের যেটা বললাম, যে অ্যাজ আই টোল্ড বিফোর, যে জেনারেল প্রবলেম টাইপ অফ ইনকোয়ারিজ অ্যান্ড অলসো ইন্ট্রোডিউসিং দ্য টপিক অন হোয়াট টাইপ অফ কনভারসেশন ইউ উইল get to listen in the exam hall. This will be the small demonstration of every part, not every part, like the type of conversation that we will be facing in your exam hall. So এইভাবে হচ্ছে মূলত আজকের ক্লাসটা ডিজাইন করা। And also we're going to play an audio from the first part or a Cambridge, so that you get to listen a bit and also solve the part as well. Okay, so এইখানে আমাদের যে এটা পার্ট 3টা, এখানে হচ্ছে কি conversation between 2 to 4 people, and this is the beginning of your academic conversation as well. Okay, so আমাদের যে লিসেনিং পার্টটা আছে, লিসেনিং পার্ট is splitted between 2 type of conversations. One is academical and another one is non-academical. This number 2, 1 and number 2, এই দুইটা পার্টে হচ্ছে নন একাডেমিক্যাল কনভারসেশন প্লে করা হয়। সেটা একাডেমিক্যাল না, এটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে বা সামথিং লাইক আপনার মাঝে মাঝে ফর্মাল কথাবার্তাও বলে, বাট সেটা খুবই রেয়ার। বাট আমরা সেটাকেও ধরে নিই সেটা হচ্ছে ওই ফর্মাল কথাবার্তা বললেও সেটা একটা আউটসাইড অফ অফিস এরিয়া বা সামথিং লাইক দ্যাট, এরকম ধরনের কিছু একটা হচ্ছে। বা মেবি এ ট্যুর গাইড অ্যাকচুয়ালি গিভিং ইউ এ ট্যুর অফ দ্য প্লেস, এরকম ধরনের কিছু একটা হচ্ছে। তো ইনস্ট্রাকশনাল টাইপ অফ এগেন, তো এটাকে আমরা নন একাডেমিক্যাল ধরি। বাট একাডেমিক্যাল কনভারসেশন হচ্ছে 2টা, সেটা হচ্ছে পার্ট 3 এবং পার্ট 4। পার্ট 3তে যে একাডেমিক্যাল কনভারসেশনটা হয় সেটা হচ্ছে স্টুডেন্টস টকিং অ্যাবাউট দেয়ার অ্যাসাইনমেন্ট উইথ দেয়ার টিচার, অথবা অফিস কলিগস আর ডিসকাসিং অ্যাবাউট দেয়ার নেক্সট প্রজেক্টস উইথ দেয়ার সাবঅর্ডিনেটস অর উইথ দেয়ার বস। ঠিক আছে, দিস ইজ দ্য টাইপ অফ কনভারসেশন আপনি এখানে যে পাবেন। তো এখানে মানুষ কয়জন থাকে? মোস্টলি 2জন, মাঝে মাঝে 3জনও থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এখানকার ডিফিকাল্টি। তো এখন আমাকে যদি কেউ এখানে বলে যে এই একাডেমিক্যাল কনভারসেশন এটা যেটা আছে, আপনি তো বললেন যে ক্যামব্রিজ শুনেন তা শুনেন, বাট ক্যামব্রিজ শুনে আপনি যতটা না ইমপ্রুভ করতে পারবেন, এর থেকে ভালো ইমপ্রুভমেন্ট আসবে হচ্ছে আপনার যদি আপনি রেগুলার পডকাস্ট শুনেন, যেখানে 2জন 3জন লোক কথা বলতেছেন। আমি ওটা সাজেস্ট করব। ঠিক আছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সেশন তখন হচ্ছে ওই কনভারসেশনগুলো আপনারা শুনবেন। কারণ যে আপনি অল দ্য টাইম প্র্যাকটিস করতে পারবেন না, আপনি
বাসে আছেন, আপনি অফিসে আছেন, আপনি তো প্র্যাকটিস করতে পারতেছেন না। বাট ওই টাইমগুলো কীভাবে ইউটিলাইজ করা যায়? প্র্যাকটিস তো আপনি দেখা যাচ্ছে দিনের বেলা আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা সময় দিলেন, ওটা তো আপনার জন্য গুড এনাফ হবে না। অনেকেই আছেন এখানে যার আরও বেশি প্র্যাকটিস করা দরকার। সে কী করবেন? সে হচ্ছে অলওয়েজ এই পডকাস্টগুলো শুনবেন। বসে আছেন, ধর এই পডকাস্টটা শুনি একটু, যেটা আপনার বা যেই টপিক আপনার ভালো লাগে ওই টপিকে তারা কথা বললে সেই টপিকের কথাগুলো শুনেন। তাহলে দেখবেন যে আপনার ওই অ্যাকশন রিলেটেড প্রবলেমও দূর হয়ে যাচ্ছে। আবার এখানে আপনার যে ওই 3 নাম্বার পার্টের যে কনভারসেশন, যেখানে মাল্টিপল পিপল কী করে আর্গুমেন্টেটিভ হয়, ওদের ভিতরে আমি বলি দেখেন আপনার কয় ধরনের সিনারিও থাকে। সামন ইজ অ্যাগ্রিং উইথ ইউ, কেউ অ্যাগ্রি করছে আপনার সাথে, কেউ ডিসঅ্যাগ্রি করছে, আপনারা দুইজনই কোনো একটা জিনিস মনে করছেন, থিঙ্ক বলবে, তার মানে দুইজনই একই মতামত দিবেন, দুজনই মনে করতেছেন। আরেকটা কি, সেটা হচ্ছে সারপ্রাইজিং ফ্যাক্টর। মনে করেন আপনারা দুইজনই কোনো একটা জিনিস শুনে সারপ্রাইজ হয়েছেন, এরকম ধরনের জিনিস। তো এই ধরনের সিনারিও হচ্ছে আপনাদের ওইখানে প্লে করা হবে, এবং এটা কিন্তু আপনাকে কোশ্চেনে বলে দিবে যে কে বলতেছে। এবং এইখানে ওকে আমি দিব, হ্যাঁ এটা এখনই একটু পরে দিব। তো আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে প্রেডিকশন ক্যাপাবিলিটিটা বাড়াতে হবে। কারণ এখানে যখন যেহেতু 2-3 লোক কথা বলতেছে, ওদের নাম মেনশন করে আপনাকে এমসিকিউ দিয়ে দিবে। আপনারা যখন 3 নাম্বার পার্ট করছেন, এখানে অনেকেই তো করছেন, দেখছেন না ওইখানে নাম আছে, ওখানে নাম দেওয়া থাকে। আপনাকে বুঝতে হবে যে কার মুখ থেকে অ্যান্সারটা আসবে। দেখা যাচ্ছে ওইখানে হচ্ছে বয়, তার মানে আপনি বুঝতেই পারতেছেন যে মুখ থেকে আসবে হচ্ছে বয়ের মুখ থেকে অ্যান্সার, গার্লের মুখ থেকে অ্যান্সার আসবে না। তার মানে কি, গার্ল যখন কথা বলবে তখন আমি ওর কথা শুনবো না, বা আমি ওর অ্যাটেনশনটা দিব না। অ্যাটেনশন আমি তখনই দিব, বা অ্যাটেনশন ফর ডিটেল বেসিক্যালি, সেটা হচ্ছে যখন ওই ছেলেটা কথা বলবে। কারণ কোশ্চেন অনুযায়ী ছেলের মুখ থেকেই অ্যান্সারটা আসার পসিবিলিটি 99.9%। তার মানে আমার ছেলের কথা, এটা হচ্ছে প্রেডিকশন। আর হচ্ছে আরেকটা প্রেডিকশন হচ্ছে কি টাইপ অফ অ্যান্সার, কি টাইপ অফ মানে কনভারসেশন তারা করতে পারে। সেটা হচ্ছে কি, আমি দেখতেছি এখানে বলছে অ্যাগ্রি, তার মানে 2জন লোকই একই কথা বলবে। দেখতেছি ডিসঅ্যাগ্রি, তার মানে একজন লোক যদি এটাকে ভালো বলে আরেকজন লোক বলবে কি এটা খারাপ। আর এইখানে বলছে সারপ্রাইজ, তার মানে সারপ্রাইজ কিভাবে হয়, ঠিক আছে, যে এইটা এরকম হওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি দ্যাট ডিডন্ট হ্যাপেন। তার মানে কি, ওরা এক্সপেক্ট করছে একটা জিনিস হয় নাই, তার মানে ওইটা দেখে ওরা সারপ্রাইজ হয়েছে। অথবা বলতে পারে ক্রেজি, তার মানে কি সারপ্রাইজ হচ্ছে। তো এই যে টাইপ অফ মানে প্রেডিকশন, এটা আমাকে করে নিতে হবে ওই ওয়ার্ডগুলো দেখে। এবং এটা ইজ ভেরি ইজি, যখন আমরা করব ওইটা মানে ইন্ডিভিজুয়ালি, তখন হচ্ছে আমরা এটাকে আরও ক্লিয়ারলিভাবে দেখব। তো এখানে আমরা এই কনভারসেশনটা প্লে করি, লিসেন টু দ্য অডিও। You will hear 2 geography students talking about a volcanic eruption which took place in Iceland in 1783. I found it really interesting. I'd never even heard of the Laki eruption before this. Me neither. I suppose 1783 is a long time ago. But it was a huge eruption, and it had such devastating consequences. I know. It was great there were so many primary sources to look at. It really gives you a sense of how catastrophic the volcano was. People were really trying to make sense of the science for the first time. That's right. But what I found more significant was how it impacted directly and indirectly on political events, as well as having massive social and economic consequences. I know. That should be the main focus of our presentation. The observations made by people at the time were interesting, weren't they? কোনটা হবে অ্যানসার বলেন তো? সি এটা হচ্ছে সি হচ্ছে। জি, যেহেতু বললো মেইন ওই জন্য। তো এখানে কেন বলছে যে এই যে দেখেন, ওই যে why do the students think the lucky eruption of 73 is important? think বলছে, তার মানে দুইজনই একই কথাবার্তা বলে। ওরা কি মনে করতেছে, সাধারণত এগুলা ওরা এগ্রি করে বেশি থিঙ্কের ক্ষেত্রে। ডিসএগ্রি থাকলে হচ্ছে ওইখানে আমাদের ডিসএগ্রিমেন্ট আমরা দেখতে পাই। You will hear. এরপরে হচ্ছে পার্ট 4। হ্যাঁ, এখানে পার্ট 4টা আমরা এই পার্ট 4 এর কনভারসেশনটা প্লে করব। পার্ট 4 মানে কি, একজন লোক কথা বলবে, ডিস্ট্রাকশন কম। পার্ট 4 এ কিন্তু এই বিষয়টা আপনাকে অবশ্যই স্বীকার করতে হবে যে পার্ট 4 এ ডিস্ট্রাকশন সবচেয়ে কম।
পার্ট থ্রিটা অনেকের কাছে মানে পার্ট থ্রিটা কঠিন মনে হওয়ার প্রধান কারণই হচ্ছে এখানে লট অফ ডিস্ট্রাকশন। একটা সিম্পল ট্রিক, সেটা হচ্ছে বাট বা হাউএভার এটা যদি বলে তাহলে এর আগে যে কথাটা বলবে সেটাকে কমপ্লিটলি আমাদেরকে ইগনোর করতে হবে। আমি কি বোঝাতে পারছি? বাট হাউএভার এই দুইটা যখনই বলবে কনভারসেশনের ভিতরে, তার মানে এতক্ষণ পর্যন্ত যা বলছে সব মিথ্যা, আমার বাটের পর থেকে যেটা বলবে সেটাকে আমাকে নিতে হবে। এবং এটাই হচ্ছে বেসিক্যালি আপনাকে বারবার আপনাকে বলবে এই এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেনগুলোতে। দেখবেন যে ওরা যেটা করে আপনার সাথে একটা গেম খেলে কি 3টা অপশন আছে, এমনভাবে বলবে মনে হবে কি যে 3টা অপশনই রাইট, বুঝতে পারছেন? কিন্তু আপনাকে কিন্তু ওই ট্রিক্সে পড়া যাবে না, ওর এই বিষয়গুলো খেয়াল করতে হবে, কখন বাট বলতেছে, কখন হাউএভার বলতেছে, কখন ও একটু ফেসিয়াল এক্সপ্রেশন দিচ্ছে যে ওয়েল আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট টেকিং এ ট্যাক্সি টু কমিউট টু দ্য অফিস but also I had to consider a lot of factors like cost and convenience, so maybe I would go for bus. দেখেন আর এক্স্যাক্টলি এইভাবে আপনারা এরকম কনভারসেশন শুনছেন কিনা আমি জানি না, বাট ওরা এরকমভাবেও বলে, যেখানে জাস্ট আপনি মুখের অঙ্গভঙ্গিমা বা ওর ওই কথা বলার অঙ্গভঙ্গিমা দেখেই বুঝতে পারবেন যে আমাদের অ্যান্সার কি। ও কি তাহলে নিবে, ট্যাক্সি নিবে নাকি বাস নিবে? বাস নিবে, ঠিক আছে? তো এক্স্যাক্টলি এইভাবেই হচ্ছে বেসিক্যালি আপনাকে ট্র্যাপে ফেলানোর চেষ্টা করবে। তো আমাকে শেষ পর্যন্ত না শুনে আগে থেকে কনফার্মেশন নেওয়া যাবে না। তো এখন কী করতে হবে? এখন মনে করেন ও একটা অ্যান্সার বলছে, সেটা যদি আমি আবার কনফার্মেশনের জন্য লাস্ট পর্যন্ত শুনতে থাকি তাহলে তো আমি লাস্ট পর্যন্ত আস্তে আস্তে ভুলে যাব। যেটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা হবে, সাথে সাথে দরকার লিখে ফেলান বা টিক দিয়ে ফেলান ওইখানেই। পরে যদি ডিসিশন করা লাগে মানে চেঞ্জ করা লাগে তাহলে ব্যাক স্পেস দিয়ে আবার চেঞ্জ করেন। অনেকে কি করে কি একেবারে লাস্ট পর্যন্ত শুনবো তারপরে আমি অ্যান্সারটা দিব, এটার ক্ষেত্রে কিন্তু আবার প্রবলেম হয় যে যেটা বলছে সেটা অলরেডি আপনি আবার মেমোরি থেকে হারাই ফেলছেন। এই কারণেই আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওই যেটা আপনি মনে করতেছেন হবে সেটা অলরেডি লিখে ফেলেন। লিখে ফেলার পর যদি চেঞ্জ করা লাগে তাহলে আবার চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। বাট ওইটা লাস্ট পর্যন্ত বসে থাকা যাবে না, তাহলে কিন্তু যেটা ধরছেন সেটা আবার ভুল হয়ে যাবে। Okay, so let's do our section 4. You will hear a lecture by Dr. Judy Smith, a historian and archaeologist, on the history and significance of papyrus sheets. Today we're going to look at the fascinating history and significance of papyrus sheets. Originating in ancient Egypt, papyrus was a crucial material for writing and documentation. The papyrus plant, Cyperus papyrus, grew abundantly along the Nile River, making it an ideal resource for the Egyptians. The process of making papyrus sheets was intricate and labor-intensive. It began with harvesting the tall, reed-like stalks of the papyrus plant. These stalks were then cut into thin strips, which were soaked in water to soften them. The strips were laid out in 2 layers, one horizontal and one vertical, and then pressed together. The natural sap of the plant acted as an adhesive, binding the strips into a single sheet. Once dried, the sheets were polished with a smooth stone to create a suitable writing surface. ইজিপ্ট প্রথমটা, ইজিপ্ট পরেরটা হচ্ছে প্রেস টুগেদার। পরেরটা অ্যানসার কি হবে? প্রেস টুগেদার, শীট, প্রেস টুগেদার, প্রেসড এন্ড এর পরে কি কাজটা বললো এটা ডিস্ট্রাক্ট ধরতে পারি নাই, ড্রাইড হইতে পারে। one word হবে, one word. শীট হলো ধরেরা কাট ইনটু স্ট্রিপস এন্ড সোক প্রেসড। এই যে শীট যে বলতেছেন, শীট কিভাবে হয় বলেন? এটার ইডি আছে, এইটার সাথে ইডি আছে, তাহলে ওইটা কেন হবে? আর মেবি পলিশ হবে। ওকে, এটা আবার শুনেন। You will hear a lecture by Dr. Judy Smith, a historian. এখানে ট্রিক্সটা হচ্ছে কি পুরো কনভারসেশনটা না শোনা। এখানে ট্রিক্সটা হচ্ছে পুরো কনভারসেশনটা না শোনা। আপনাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনারা অতিরিক্ত পরিমাণে সিরিয়াস হয়ে যান। অনেকে আছে দেখবেন যে অতিরিক্ত পরিমাণে সিরিয়াস। এই সিরিয়াস স্টুডেন্টগুলো অতিরিক্ত, এরা আবার এক্সামে যে খারাপ করে ফেলে। এর প্রধান কারণ হচ্ছে ও অতিরিক্ত পরিমাণে টেনশন করতেছে, সাইকোলজিক্যালি ওকে এফেক্ট করতেছে। এখানে যেটা করা লাগবে, পুরো কনভারসেশন শোনা যাবে না। আমি নির্দিষ্ট একটা পয়েন্ট ধরে বসে থাকবো যে এই পয়েন্টে আসবে, তারপরে আমি শুনবো। আর এর আগে যা বলবে এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিব।
যখন আমরা বলি না, অনেক মুরব্বীরা বলে যে ওকে কথা বলে কোনো লাভ নেই, ও এক কানে শুনে আর এক কানে বের করে দেয়। ইস মানে কি, আপনি শুনতেছেন বাট ফলো করতেছেন না, আপনি কেয়ারলেস। তো এখানে ওই কেয়ারলেস অ্যাটিটিউডটাই দেখাইতে হবে যে আমি পুরো কনভারসেশনটা শুনবো না, আমি নির্দিষ্ট একটা জায়গা বা সারফেস ধরে বসে থাকবো, ওইখানে আসবে, দেন আমি কনসেন্ট্রেশনটা দিব, আমার মনোযোগটা দিব, সেটাই এখানে। ওকে, আপনারা শুনেন একবার। On the history and significance of papyrus sheets. Today, we're going to look at the fascinating history and significance of papyrus sheets. Originating in ancient Egypt, papyrus was a crucial material for writing and documentation. The papyrus plant, Cyperus papyrus, grew abundantly along the Nile River, making it an ideal resource for the Egyptians. The process of making papyrus sheets was intricate and labor-intensive. It began with harvesting the tall, reed-like stalks of the papyrus plant. These stalks were then cut into thin strips, which were soaked in water to soften them. The strips were laid out in 2 layers, one horizontal and one vertical, and then pressed together. The natural sap of the plant acted as an adhesive, binding the strips into a single sheet. Once dried, the sheets were polished with a smooth stone to create a suitable writing surface. কি হচ্ছে এবার অ্যান্সার? পলিশড। Dried or polished. অ্যান্সারটা হবে হচ্ছে পলিশড, ঠিক আছে? Polished. Soaked, pressed and polished. ওকে, You will hear a lecture. এবং এখানে একটা মানে খুব ইয়ের বিষয় হচ্ছে, যেটা আমাকে শুনবো কানে এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে আমার অ্যান্সারটা হবে, এখানে কোনো ঘোরানো ফেরানো কোনো অ্যান্সার হবে না। আর এখানে কিছু জিনিস আমাদের প্রয়োজন হবে, সেটা আমরা একটু পরেই আমাদের ওয়েবসাইটে দেখব, ঠিক আছে? এখানে কাপল অফ ইনস্ট্রাকশনস, বাট আই ডোন্ট থিঙ্ক দ্যার আর নেসেসারি, যেটা আমরা অলরেডি বলে ফেলছি। এখন হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটে একটা ইয়ে দেখব, মোমেন্ট। Okay, just give me a moment. Okay. লাউটা দিন। আচ্ছা ভাই একটু মিউট করে। ওকে, এরা ক্লিয়ারলি কি দেখা যাচ্ছে? দেখেন তো। জি। ওকে, জাস্ট গিভ মি আ মোমেন্ট। একবারে শোনা কম যাচ্ছে। ওকে, Then a number of different recordings, and you will have to answer questions on what you hear. There will be time for you to read the instructions and questions, and you will have a chance to check your work. এখানে আমরা এই অডিওটা একটু শুনবো। All the recordings will be played once only. The test is in 4 parts. At the end of the test, you will be given 10 minutes to transfer your answers to the answer sheet.
Now turn to part 1. Part 1. You will hear a woman calling a tourist information office to ask about a festival. First, you have some time to look at questions 1 to 4. Now listen carefully and answer questions 1 to 4. Good morning. You're through to the Tourist Information Office. Tim speaking. How can I help you? Oh, hello. Could you give me some information about next month's festival, please? My family and I will be staying in the town that week. Of course. Well, it starts with a concert on the afternoon of the 17th. Oh, I heard about that. The orchestra and singers come from the USA, don't they? They're from Canada. They're very popular over there. They're going to perform a number of well-known pieces that will appeal to children as well as adults. That sounds good. My whole family are interested in music. The next day, the 18th, there's a performance by a ballet company called Eustatis. Sorry? The name is spelt Eustatis. They appeared in last year's festival and went down very well. Again, their program is designed for all ages. Good. I expect we'll go to that. I hope there's going to be a play during the festival. A comedy, ideally. You're in luck. On the 19th and 20th, a local amateur group are performing one written by a member of the group. It's called Jemima. That'll be on in the town hall. They've already performed it 2 or 3 times. I haven't seen it myself, but the review in the local paper was very good. And is it suitable for children? Yes. In fact, it's aimed more at children than at adults. So both performances are in the afternoon. And what about dance? Will there be any performances? Yes, also on the 20th, but in the evening. A professional company is putting on a show of modern pieces with electronic music by young composers. Uh-huh. The show is about how people communicate, or fail to communicate with each other. So it's got the rather strange name, Chat. I suppose that's because that's something we do both face-to-face and online. That's right. এখন বলেন তো এখানে কার কার কোনটা অ্যানসার হইছে? ভাইয়া প্রথমটা হচ্ছে ইউটিএস EUSTATIS, আর সেকেন্ডটা দিছি রিভিউ, আর থার্ডটা দিছি হলো রিভিউ, আর ফোর্থটা দিছি হলো চ্যাট। থার্ডটা হচ্ছে ড্যান্স, আর ফোর্থটা চ্যাট, আর সেকেন্ডটা দিছি রিভিউ। ওকে, ঠিক আছে। আমরা হচ্ছে দেন 1 সেকেন্ড, আমি এখান থেকে একটু করে নিই। IELTS listening test. You will hear a number of different recordings and you will have to answer questions on what you hear. এই যে হচ্ছে আমাদের There will be time for you. পার্ট 2 এর, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের পার্ট 2 এর। ওই যে বলেছিলাম না যে আমাদের পার্ট 2 এও আমাদের আছে, আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আছে। এইটা হচ্ছে আমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন, ঠিক আছে। এই মাল্টিপল চয়েস কোশ্চেনের নিচে যদি আমরা দেখি, এখানে হচ্ছে আমাদের একটা ম্যাপ আছে। ওকে, তো এখন আজকে আমরা এই ম্যাপটা সম্পর্কে একটু ধারণা নিয়ে যাব, ঠিক আছে, যাতে করে আমাদের হয়। এই যে ম্যাপটা দেখতেছেন, সবাই কি দেখতে পাচ্ছেন ম্যাপটা ক্লিয়ারলি ভাবে? হ্যাঁ, ওই যে একজন বললেন না যে ম্যাপ রিলেটেড প্রবলেম আছে, দেখেন
ম্যাপটাতে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইজ ভেরি সিম্পল। ম্যাপ দেখার সাথে সাথে আমার প্রধান কাজ বা প্রথম কাজই হচ্ছে ম্যাপের এন্ট্রান্সটা ঠিক রাখা। ম্যাপের এন্ট্রান্সটা কোথায় একটু বলেন তো? By South Gate. There are 3 gates, 3 entrance. সাউথ গেট এন্ট্রান্স, আমি বলতেছি এন্ট্রান্স, টকিং অ্যাবাউট এন্ট্রান্স। এন্ট্রান্স অলওয়েজ ধরে sir. নেবেন, এন্ট্রান্স অলওয়েজ ধরে নেবেন হচ্ছে নিচের দিকে। আপনি যেদিকে ম্যাপটা ধরে রাখবেন, হ্যাঁ, আপনি যেদিকে ম্যাপটা ধরে রাখবেন তার ঠিক নিচ দিকেই হচ্ছে থাকবে হচ্ছে আপনার এই এটা ম্যাপটা, Entrance. বুঝতে পারছি? এটাই হচ্ছে এই যে এখানে আপনাদের এই যে ম্যাপ, ওকে, এই যে সাউথ গেট। এখন হচ্ছে আপনার যে কাজ সেটা হচ্ছে এখানে সিগনিফিক্যান্ট ফিচার্স, ম্যাপের ভিতরে কিছু সিগনিফিক্যান্ট ফিচার্স আছে। ম্যাপের সিগনিফিক্যান্ট ফিচার্সগুলো হচ্ছে সেইগুলা যেগুলো হচ্ছে সাধারণত বিগ অবজেক্ট, যেগুলো হচ্ছে পিকুলিয়ার টাইপ অফ, মানে যেগুলো সবার থেকে আলাদা একটু, এরকম কিছু কিছু ফিচার্স আপনাকে খুঁজে খুঁজে বের করা লাগবে, দ্যাটস ইট, এছাড়া আর কিচ্ছু না। কারণ এখানে না পারবেন আপনি হাইলাইট করতে, না পারবেন আপনি অন্য কিছু করতে, কিছুই করতে পারবেন না। আর এখানে আর একটা টেকনিক হচ্ছে, যেহেতু আমাদেরকে একটা নোটস দিবে এক্সাম থেকে, মানে একটা পেপার দিবে এক্সাম থেকে, আপনাদেরকে একটা পেপার দিবে, তো পেপারটা পাওয়ার সাথে সাথে আপনার যে কাজ, পেপার পেলে পেপারটা ইউটিলাইজ করা। পেপারটা কিভাবে ইউটিলাইজ করবেন? পেপারে আপনি নির্দিষ্ট কিছু ইনফরমেশন বা মানে নির্দিষ্ট কিছু ইনফরমেশন লিখতে পারবেন না, কারণ আপনি তো কিছু জানেনই না, খালি কয়টা নাম দেওয়া আছে, এর কি লিখবেন আপনি? আপনি যে কাজটা করতে পারেন, 30 সেকেন্ড আপনাকে সময় দিবে, এই 30 সেকেন্ডের ভিতরে আপনি এই ম্যাপের একটা অঙ্কন এঁকে ফেলবেন, মানে ম্যাপের একটা চিত্র, এই যে এরকম দেখতে, এখানে যেরকম দেখতে, এরকম একটা সেম জিনিস দেখে আপনার খাতায় আঁকা, এটা কি অনেক কঠিন হয়ে যাবে? না, রাফলি আঁকলে কঠিন হবে না। মানে একেবারে মানে খুবই এটা রাফ টাইপ অফ, মানে করেন খুবই একটা রাফ টাইপ অফ জিনিস যদি আপনি আঁকেন, তাহলে কি এটা খুব কঠিন? না 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 না, জাস্ট ডেমো আঁকা যাবে। ডেমো টাইপ অফ, হ্যাঁ ডেমো টাইপ অফ, আমাদের বলতেছি না যে আমার অ্যাকুরেট হইতে হবে, জাস্ট ডেমো টাইপ অফ। এটা এঁকে নিলে যেটা হবে সেটা হচ্ছে, অনেক সময় আমাদের ক্ষেত্রে যেটা হয় অনেক স্টুডেন্টের, যে ওদের এক্স্যাক্টলি ম্যাপে যেভাবে বলছে সেইভাবে যদি ইনফরমেশনটা দেখতে যাই, তাহলে অনেকে গোলায় ফেলে। তো আমি যেটা হাতে অঙ্কন করলাম জাস্ট রাইট নাও, এটা যদি অঙ্কন করতে পারি, তাহলে কি হবে, আমার মেমোরির ভিতরে ঢুকে যাবে যে কোথায় কোন জিনিসটা আছে। আমরা অনেকে দেখবেন না, অনেকে বলে অনেককে যে আপনি যদি ইয়ে করতে চান, মানে আপনি যদি মেমোরাইজেশনটা ভালোভাবে করতে চান, মানে যা পড়বেন খুব সুন্দরভাবে আপনার মনে থাকবে, এটা করতে গেলে আপনার কী করা লাগবে, যা পড়বেন সেটা আবার লিখে ফেলবেন খাতায়। এর প্রধান কারণ কি, যাতে আমাদের মেমোরিটা দ্রুত ক্যাচ করতে পারে ওই ইনফরমেশনগুলো। এই কারণেই হচ্ছে আপনাদেরকে বলা যে আপনারা চাইলে ওইটা কাজটা করতে পারেন, তাহলে দেখবেন যে ম্যাপের ইনফরমেশনগুলো আপনার মাথার ভিতরে সুন্দরভাবে আটকে গেছে। এর পরের পার্ট ইজ ভেরি সিম্পল, যা শুনবো তাই বলবো, ঠিক আছে? তো এইখানে আমাকে if this in computer based exam, then what about computer based exam students? কি বললো এটা বুঝলাম না। if this in computer based exam, then ও আচ্ছা, হ্যাঁ কম্পিউটার বেজে আপনাকে পেপার দিবে আপু। ওকে, আমরা এই রেকর্ডিংটা একটু যাই, এই ইয়ের রেকর্ডিংয়ে ম্যাপের এটা আমরা করি। And this wasn't settled until 20 years. আমরা আরো ম্যাপ করব নেক্সট ক্লাসে, আমরা আরো ম্যাপ করব। When they in an area that had been retained as grass, about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you will see the familiar outline of the park, with the river forming the northern boundary and the park. এই হচ্ছে আমাদের এখন শুরু হবে, ঠিক আছে? এখন হচ্ছে শুরু হবে, আমরা একটু শুনি, আবার বলে দিচ্ছি। দেখেন, অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, সাউথ গেট। আর যখনই ও এই দিক নির্দেশনার কথা বলবে, ও কিন্তু কথার ভিতরে বলবে সাউথ গেট, গো টু ওয়েস্ট গেট, গো টু সাউথ ওয়েস্টার্ন গেট, গো টু সাউথ ইস্টার্ন গেট, তারপরে বলতে পারে বেন্ড, রাইট অ্যাঙ্গেল বেন্ড, লেফট অ্যাঙ্গেল বেন্ড, বুঝতে পারছি? বেন্ড মানে কি, বাঁকা, এই ধরনের জিনিসগুলো হচ্ছে ও বলবে, এবং এটার কাপল অফ ভোকাবুলারি আছে, এই ভোকাবুলারিগুলো একসাথে করে নেক্সট ক্লাসে ওইটা আপনাদেরকে প্রোভাইডও করে দেওয়া হবে। ওকে, সিন্স দিস ইজ নট দ্য ক্লাস দ্যাট উই উইল বি ওপেনিং দিস টাইপ অফ স্টাফ, সো এটা নেক্সট ক্লাসে দেওয়া হবে। বাট এগেইন আমি বলে দিচ্ছি, দেখেন এখানে
কি টাইপ অফ কনভারসেশন হতে পারে। অলওয়েজ ও যেহেতু সাউথ গেট ইস্ট গেট বলেই দিছে, তার মানে বোঝাই যাচ্ছে দিক নির্দেশনামূলক কথা বলবেই। আর দিক নির্দেশনামূলক কথা বলতে গেলে যেটা করবে সাউথ ইস্ট ওয়েস্টার্ন এগুলো বলবেই। ওকে, তো এটা খেয়াল রাখতে হবে। জাস্ট গিভ মি মোমেন্ট। ওকে, অলরাইট, সো আমরা এখন এটা প্লে করতেছি, আপনারা একটু শুনেন মনোযোগ সহকারে। অলওয়েজ দিক নির্দেশনার কথা বললেই এদিকে তাকাতে হবে কোন দিকের কথা বলতেছে, এবং অলওয়েজ যেটা বলবে জাস্ট বিসাইড, নেক্সট টু দ্যাট, ক্লোজ টু দ্যাট, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ওকে, সো লিসেন, কার কয়টা হয় আগে দেখি। Let me tell you about some of the changes that have been made and some things that have been retained. If you look at this map, you'll see the familiar outline of the park, with the river forming the northern boundary, and a gate in each of the other 3 walls. The statue of Diane Gosforth has been moved. It used to be close to... এই যে দেখেন কি বলছে, আমার কাজটা কি হবে দেখেন, আপনার অলওয়েজ হচ্ছে হাতটা চলতে থাকবে। এই যে আপনার মাউসের কার্সার না, মাউসের কার্সারটা এরকম অলওয়েজ চলতে থাকবে, নেভার এন্ডিং প্রসেস, কারণ এখানে কিন্তু আমার কোনো কিছু লেখার নাই, এই কারণে ওয়ারিড হওয়া যাবে না। আমাকে যেটা হবে সেটা তো জাস্ট আমি ক্লিক করে দিয়ে দিব। ও যখনই বলবে এই যে এইটা স্ট্যাচু অফ ডায়ান গসফোর্থ, এটা কিন্তু ও কোনোভাবেই প্যারাফ্রেসিং করতে পারবে না। এটা ওর নাম, ওর কবর থেকে উঠে আসে বললেও বলতে হবে এই নাম ছাড়াও যাইতেই পারবে না। নাম তো প্যারাফ্রেসিং করা কোনোভাবে সম্ভব না। তো আমি বসে থাকবো এর জন্যে, যখনই ও বলবে এই নামটা তখনই একে হাইলাইট করবে, এর আগে কিন্তু হাইলাইট করা যাবে না। যখনই বলবে হাইলাইট করে ফেলবো, তার মানে হচ্ছে এখন আমি ডিপ কনভারসেশন আছে, এখনই আমার অ্যান্সারটা বলবে। ওকে, শুনেন। The south gate, but it's now immediately to the north of the lily pond, almost in the center of the park, which makes it much more visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate তাহলে আমরা যে যেটা পারতেছি সেটা অ্যানসার করব। আমি এখানে অ্যানসার করতেছি, আপনারা অ্যানসার করেন, তারপর লাস্টে মিলাবো। makes a sharp bend. There are 2 areas that are particularly intended for children. The playground has been in area east gate, wooden sculptures visible. There's a new area of wooden sculptures, which are on the riverbank, where the path from the east gate makes a sharp bend. There are 2 areas that are particularly intended for children. The playground has been enlarged and improved, and that's between the river and the path that leads from the pond to the river. Then there's a new maze, a circular series of paths separated by low hedges. That's near the west gate. You go north from there towards the river and then turn left to reach it. There have been tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. They're still in the southwest corner of the park, where there's a right-angle bend in the path. Something else I'd like to mention is the new fitness area. This is right next to the lily pond on the same side as the west gate. Now, as you're all gardeners, I'm sure you'll like to hear about the plants that have been chosen. দেখেন তো আমার অ্যানসারের সাথে আপনাদের অ্যানসার মিলে? That is the end of part 2. ভাইয়া আমার একটা ভুল গেছে, 19 নাম্বার। 19 নাম্বারটা আমাদের ভুল গেছে, আই হইছে আমাদের। 19 নাম্বারটা মানে কি 19 নাম্বারটা ভুল হইছে। হ্যাঁ 19 নাম্বারটা আমার ভুল হইছে, এটা বুঝতেই পারিনি। ওকে, দেখেন ফিটনেস এরিয়া কি বলছিল 19 নম্বরে বলছিল রাইট অ্যাঙ্গেল বেন্ড, সাউথ গেট, এখানে আসবেন একটা রাইট অ্যাঙ্গেল বেন্ড, মানে কি ডানে মোড় যাবে। এই যে এখানে আসতেছেন আপনি, যদি এই পথ দিয়ে এরকম হাঁটেন, দেখেন আমি যেভাবে হাঁটতেছি, আমি এই যে আসছি এই পথ দিয়ে আমাকে যাইতে বলতেছে, দেখছেন? আর বলতেছে কি রাইট অ্যাঙ্গেল বেন্ড, মানে কি আপনার রাইট সাইডে একটা মোড় নেন। এই যে আপনার রাইট সাইড, আপনি নিজেকে দিয়ে চিন্তা করবেন, আপনি হচ্ছে আপনার নিজেকে দিয়ে চিন্তা করবেন যে আমি যদি এখান দিয়ে যাইতাম, আমার রাইট সাইডে বেন্ড নিতে বলতেছে, মানে বাঁকা হইতে বলতেছে, তাহলে রাইট সাইডের বাঁকা জায়গাটা কই? বাঁকা জায়গাটা হচ্ছে এই যে এইটা। জি ঠিক আছে, এই যে আমরা যদি আর বাদ বাকি সবার কি সবগুলো হয়েছে না? জি ভাইয়া। ওকে, আমরা যদি এই যে আরেকটু দেখি, দেখেন, আর অলওয়েজ হচ্ছে আপনার এই কার্সারটা চলতে থাকবে, আর যখনও কথা বলবে
যখনও কথা বলবে, ঠিক আছে, সেটা হচ্ছে তখন হচ্ছে আপনি আইদার আপনার ওই যে খাতায় যেটা আঁকছেন সেটা সেদিকে তাকান, অথবা সেদিকে তাকানো আমার মনে হয় না যে অতটা ভালো ডিসিশন হবে, অলওয়েজ এদিকেই তাকানো উচিত। ওইটা হচ্ছে জাস্ট হচ্ছে আমার মাথায় ইনফরমেশনগুলো ঢোকানোর জন্য হচ্ছে বেসিক্যালি আমি করতে বললাম। আর যখনও কথা বলবে তখন হচ্ছে আমার কার্সারটা ও ভাইয়া যেদিকে ওই যাইতে বলবে। 19 নম্বরে আরেকটা কথা বলছে আর কি, যে সাউথ ওয়েস্ট কর্নার। What I'd like to mention is the new fitness area. দাঁড়ান আমি এই যে This দেখাচ্ছি। has been tennis courts in the park for many years, and they've been doubled from 4 to 8. দেখেন এই যে They're still in the southwest corner of the park. সাউথ ওয়েস্ট কর্নার, কইলে এই যে হচ্ছে সাউথ, এটাই এই যে ইম্পর্টেন্ট। হচ্ছে ওয়েস্ট, তার মানে কর্নার কোনটা? এই যে হচ্ছে কর্নার, এই যে জি ট্যাব, এই যে কর্নার বলেই দিছে সাউথ ওয়েস্টার্ন কর্নার। এই কারণেই বলি সব সময় ম্যাপের সর্বপ্রথম কাজ হচ্ছে আপনার এই দিক নির্দেশনা জানা, কোন দিকে গেলে কোনটা হবে। কারণ যে ম্যাপ বলা মানে কি, যখনই আপনি মনে করেন আপনি নিজের কথাই চিন্তা করেন, আমাদের ভিতরে যদি আমরা কেউ জমির দালাল হই, অন্যভাবে কেউ নেবেন না, আছে এটা ভালোভাবে বলি, ওকে এইভাবে বললে আপনার অনেকে মাইন্ড করতে পারে, তো আমি বলি এটা হচ্ছে রেসিডেন্সিয়াল ব্রোকার, ঠিক আছে। তো আমরা যদি এইভাবে বলি রেসিডেন্সিয়াল ব্রোকার, তাহলে অনেকে মাইন্ড করবে না, এটা খুবই ভালো প্রফেশন, ঠিক আছে। তো এই ব্রোকাররা যেটা করে সেটা হচ্ছে যখনই কোনো প্রপার্টি দেখাতে নিয়ে যায় তখন তারা কি করে, এই দিক নির্দেশনামূলক কথা বলে যে আপনি একটু সাউথ সাইডে যান, দেখেন সাউথ সাইডে দেয়ার ইজ এ হিউজ ব্যালকনি, ঠিক আছে, হুইচ উইল গিভ ইউ এ লং ভিউ অফ দ্য লেক। আপনি ওইখানে গেলে সাউথ গেটে দেখবেন একটা লং ভিউ পাচ্ছেন। এই সাউথ গেট ও বলবেই, অলওয়েজ দেখবেন ওরা ওই সাউথ ওয়েস্ট এগুলো নিয়েই বলবে। এই কারণেই ম্যাপ মানেই হচ্ছে আপনাকে ওই দিক নির্দেশনামূলক কথাবার্তা বলবে। তো এইগুলোতে খুব নিজেকে খুব পারদর্শী তৈরি করতে হবে, যাতে ওইটা বললে আমি সাথে সাথে রিলেট করতে পারি। ওই যে সাউথ ওয়েস্টার্ন কর্নার যখন বললো where there is a right angle, আরও নির্দিষ্ট করে বলতেছে, এটা বললে অনেকে কনফিউজ হইতে পারে। দেখেন আরও ক্লিয়ার করে বলতেছে যে এটা সাউথ ওয়েস্টার্ন কর্নারে যাও, where there is a right angle bend. Something else I'd like to mention is the new fitness area. ঠিক আছে, তো এইভাবে হচ্ছে মূলত আমাদেরকে করতে, আমরা আর দুইটা ম্যাপ যদি করতে পারি তাহলে আমাদের এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে, উইচ আমরা মানে নেক্সট ক্লাসে আমরা এটা করব, ঠিক আছে। তো পার্ট 1 আর পার্ট 2 আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ এক্স্যাক্টলি ভাই আরিফ, আমাদের একাডেমিতে যেভাবে আছে কিছু পার্ট, যেমন বক্স ম্যাচিং, যেটা আমাদের এখানে ফ্লোটিং উইন্ডোতে নাই, ঠিক আছে। আমি যদি এর পরের সেগমেন্টে যাই, এর পরের সেগমেন্টে মেবি বক্স ম্যাচিং আছে একটা, দাঁড়ান এই যে দেখেন বক্স ম্যাচিং, এইটাকে বলা হচ্ছে বক্স ম্যাচিং, ঠিক আছে। এই যে চুজ 6 অ্যান্সার ফ্রম দ্য বক্স, এই যে বক্স ম্যাচিং, এই বক্স ম্যাচিংয়ে দেখেন আপনি আমাদের এখানে হাইলাইট করতে পারতেছেন। এক্সামে কিন্তু এটা হাইলাইট করা যাবে না, এক্সামে এটা থাকবে ফ্লোটিং উইন্ডোতে, আপনার এই প্রতিটার পার্টে এনে একে টেনে এনে বসাতে হবে, বুঝতে পারছি। এটা সব জায়গায় মানে সবগুলা মডিউলে নাই, এটা হচ্ছে আমাদের অনলি ক্যামব্রিজ 19-এর যে মডেলটা আছে, ক্যামব্রিজ 19-এ দেখবেন যে বক্স ম্যাচিংয়ে আপনার এটা ওই ফ্লোটিং উইন্ডোতে আছে, বাট এখানে নাই। তো বাদ বাকি যতগুলো জায়গা আছে প্রেটি মাছ সবই সেম, জাস্ট কয়েক জায়গাতে ওই ফ্লোটিং উইন্ডো আছে বক্স ম্যাচিংয়ে, ওইটা জাস্ট নাই, ওইটা ছাড়া বাদ বাকি সবই আছে। ওকে, এখন বলেন কার কোনো কোশ্চেন আছে? সেটা ভাই কোশ্চেন ছিল আমার। জি হ্যাঁ, কোশ্চেনটা হলো যে আমি যখন ক্যামব্রিজ পরীক্ষাগুলো দেই অনলাইনে, তখন দেখা যায় আমি কি করি, আমি পরীক্ষা দিচ্ছি তখন আমি শুনতেছি আর লিখতেছি 1 1 2 3 4 এভাবে লিখে তারপরে আমি ওইটা টাইপ করি। এখন এটা বেটার হবে নাকি যখন শুনতেছি আর টাইপ করতেছি, এটা আসলে কিভাবে আমি স্কিলটা বাড়াবো? শুনতেছেন আর টাইপ করার অভ্যাসটা করতে হবে, হ্যাঁ, কারণ যে না হলে আপনি যদি কোনো অ্যান্সার খুবই শর্টলি দিয়ে দেয়, মানে অনেক অ্যান্সার দেখবেন যে একটা বলার পরপরই দিয়ে দিছে, এরকম হলে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এই কারণে শুনে সাথে সাথে লেখার প্র্যাকটিসটা করবেন, কারণ আপনার বাসায় এমনভাবে প্র্যাকটিস করতে হবে যাতে এক্সামে যে ওই সিচুয়েশানে আপনার ফেস না করা লাগে। আর অতিরিক্ত ইনফরমেশন যদি আপনি লিখে ফেলেন তখন ওইটা ট্রান্সফার করতে কিন্তু সময় লাগবে, আপনি সময় পাবেন তো কম্পিউটারে মাত্র 2 মিনিট, ঠিক আছে। ওকে, এক ভালো কথা মনে করছেন ভাই, আর পডকাস্টের নামটা এখানে লিখে দিচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি, এটা দিয়ে আপনার ওয়েব মানে ইউটিউবে যে সার্চ দিলেই হবে। জি বলেন। আমি যখন পরীক্ষায় বসবো তখন কি আমাকে কোনো শীট দিবে যে লেখার জন্য, অথবা এরকম কোনো ব্ল্যাঙ্ক পেজ দিবে? আপনাকে একটা দিবে, আপনাকে একটা মানে A4 সাইজের একটা পেপার দিবে, ওটাতে আমি করতে পারবো, লিখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, দেখেন ওই যে আমি লিখেছি জো রোগান পডকাস্ট, আর একটা হচ্ছে পিয়ার্স মর্গান,
আর তাহলে Clear? টাইপটার সাথে সাথে টাইপ করতে হবে, মানে টাইপ করে টাইপ করে করা অভ্যাসটা শিখবেন, করবে। টাইপ করা শিখবে, টাইপ তো করতেই হবে, এটা বাসায় শিখতে হবে না। মনে করেন আপনাদের এইটা নাই, আর হচ্ছে মাউসের মাইক্রো ম্যানেজমেন্ট, এটা আমি বারবার বলি দেখেন, কারণ আপনার লিসেনিং এ ঠিক আছে, আপনার যে লিসেনিং আছে এই লিসেনিং এ মাউসের ব্যবহারটা, ঠিক আছে, মাউসের ব্যবহারটা হচ্ছে সব থেকে বেশি। এখানে কিবোর্ডের থেকেও মাউসের ব্যবহারটা সবচেয়ে বেশি, কারণ যে আপনার কনস্ট্যান্টলি হাইলাইট করতে হচ্ছে। রিডিংয়ে তো মাউসের ব্যবহার সব থেকে বেশি, কারণ যেমন যেগুলো আছে ফিল ইন দ্য গ্যাপস টাইপও আছে, ওখানে তো আপনার কিছু লেখাই লাগতেছে না, আপনি ওইখান থেকে মানে ইনফরমেশন এনে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিবেন, তো সেখানে মাউসের প্রয়োজনীয়তা বেশি না। তো এই কারণে মাউসটাকে চালানো আগে সঠিকভাবে খুব ভালোভাবে শিখতে হবে। ভাই এবং আমি তো অনেকেই আছে পরীক্ষা মাউসে দিছিলাম ভালো বুঝছেন, এক্সপার্ট না। আমি হচ্ছে পরীক্ষা দিয়েছিলাম, তো আমি বাসায় যে কিবোর্ড আর মাউস ইউজ করি এটা অ্যাফোর্ডটেকে, তো এটা খুবই সফট। পরীক্ষা ফিউচারিটিতে দিছিলাম, ওখানে দিয়ে যে একটু টাইট টাইট লাগতেছে, মানে নাড়াইতে কষ্ট হচ্ছে। আবার ওরা হচ্ছে মানে এই যে কিবোর্ডের সরি আমাদের মাউসের নিচে যে মাউস প্যাড থাকে এটা দিচ্ছে না, তো টেবিলে এই করতে হচ্ছে, তো একটু প্রবলেম ফেস করছিলাম। হ্যাঁ ও আচ্ছা, এটা আমি বলতাম আর কি, মানে ইয়ে করে নি। আপনি হচ্ছে অলওয়েজ কিবোর্ড মানে ওই মাউস প্যাড ছাড়া হচ্ছে যে প্র্যাকটিস করবেন, কারণ যে আপনি এক্সামে কখনোই কোনো সেন্টারে মাউস প্যাড দিবে না, শুধু ফিউচারের না, এটা কোনো সেন্টারে মাউস প্যাড দেয় না সাধারণত। এটা না দেওয়ার কারণ কি? আমি তো ভাবছি নেক্সট পরীক্ষা দিতে গেলে মাউস প্যাড নিয়ে যাবো সাথে করে। না না, মাউস প্যাড আপনাকে ইন্টার করতে দিবেন আর কি, আপনি কোনো কিছু নিয়ে ঢুকতে পারবেন না। তো তো ওদের যা আছে ওইটা দিয়ে আপনার, ওদের তো হার্ডওয়্যারের থাকে, ওইটাতে মানে সফটলি ইয়ে করা যায়, ওটা তেমন সমস্যা হয় না। তো হ্যাঁ, ফিউচারিটিতে যেই মাউস ইউজ করে বা কিবোর্ড ইউজ করে ওটা কিনে প্র্যাকটিস করলে ভালো হয়, যেহেতু সামনে আপনি ওটাতেই বলি দিব। এফোর্টেকের যেটা আছে না, আপনি ওইটা দিয়ে প্র্যাকটিস করেন, ওইটাই মানে স্ট্যান্ডার্ড, সবাই কম বেশি ওইটা ইউজ করে। ওইটা যদি আপনি ওরকম কিছু একটা পেয়ে থাকেন মেবি মানে একটু ডিফিকাল্ট টাইপ অফ, তাহলে হয়তো বা আপনার কপালের দোষ, ওইটা ওইভাবে ওইটাতে পড়ছে। বাট আদার্সগুলো সবই ওই এফোর্টেকের যে মাউস ব্ল্যাক কালারের ওইটা, আর হচ্ছে ব্ল্যাক কালারের কিবোর্ড যেটা যে মানে কর্পোরেট লেভেল ইউজ করা। হ্যাঁ, আমাদের কি মাউসের ব্যবহারের উপরে কোনো ক্লাস হবে এরকম, মানে আপনি কি দেখাই দিবেন কিভাবে মাউসটা আমরা এফিশিয়েন্টলি ইউজ করব না, করতে আমি করে পারবো? করে দেখাই দিব না, আমি যে নেক্সট দুইটা ক্লাসে তো আমি মাউসের ব্যবহার করে দেখাই দিব যে কিভাবে এটা হাইলাইট করতে হবে, কিভাবে একটু দ্রুত হাইলাইট করা খারাপ যায়। ধরনের মাউস ব্যবহার করা কি ভালো না? তাহলে আমরা ওইখানে গিয়ে ভালো মাউস পাবো। না না, অত অত ইয়ে করার দরকার না, আপনি ভালো মাউসে প্র্যাকটিস করেন ভাই, অতই করতে গেলে পরে যে ঝামেলায় পড়ে যাবেন। ভাই মাউসের স্পিডটা কি আমরা বাড়ায় কাজ করবো নাকি মিডিয়াম রেখে স্লো রেখে কাজ না, প্র্যাকটিস মিডিয়াম করবো? যেভাবে মিডিয়াম থাকে কম্পিউটারে সেট করা, মানে ডিফল্ট ওইটাই আপনার ওইখানে ডিফল্ট ওইটাই থাকবে, একেবারে উইন্ডোজের যে ডিফল্ট, মানে উইন্ডোজ ইনস্টল করার পরে যে ডিফল্ট আপনি পান এক্স্যাক্টলি ওই ডিফল্টটাই থাকবে। আর আমাদের যে পেপারটা প্রোভাইড করবে স্যার, যে পেপারটা প্রোভাইড করবে হ্যাঁ, পেপারটা ওটা প্রোভাইড করবে, আমাদের হ্যাঁ পেপার আর একটা পেন প্রোভাইড করবে আপনাকে। হ্যাঁ, তা ওই পেপারে কি আমাদের পার্ট 4 এরটা লিখলে বেশি ভালো হয় নাকি কোনটা না না, লিখলে? পার্ট 4 এরটা না, অনলি ওইখানে লিখবেন হচ্ছে যদি নো মোর দ্যান 2 ওয়ার্ডস 3 ওয়ার্ডস থাকে সেগুলা, আর হচ্ছে আপনার ম্যাপটাকে একটু আঁকায় নেবেন আপনার মেমোরাইজেশনের জন্য, এই কয়টা ছাড়া আর অন্য কোনো জিনিস ওইখানে কিছুই লেখা যাবে না, কারণ যে ওইখানে লিখতে গেলেই আপনার এক্সামটা আরো পুরো মেস আপ হয়ে যাবে। কারণ ওইখানে যদি 10-15টা আপনি লিখেন, সেটা যদি আবার ট্রান্সফার করতে যান, সময় তো নাই, ট্রান্সফারের সময় দিবে তো মাত্র 2 মিনিট। এখন এই ট্রান্সফারের সময়ে যদি অল্প কিছু সময় বাঁচায়, যদি আমি একটা স্পেলিং মিস্টেক ধরতে পারি, আপনি অ্যান্সার কারেক্ট লিখছেন চিন্তা করেন, অথচ আপনি স্পেলিং দিচ্ছেন ইরর, তো স্পেলিং মিস্টেক যদি একটা ধরতে পারেন তাইলে না লাভ আছে, বুঝতে পারছেন? তো এই কারণে ওইটা বেশি করা যাবে না। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল, আমরা যখন এই জায়গায় পরীক্ষা দেই তখন দেখা যায় যে অনেক সময় স্পেলিং ভুল আসলে ওটা দেখা যায় ঠিক করা যায়, কিন্তু মেইন এক্সামে তো স্পেলিং ওরকম কোনো অপশন সুযোগ থাকবে না, মানে যেটা গ্রামারলিতে কিংবা কারেকশন করার। না, কোনো ধরনের কোনো কারেকশন, অটো কারেকশনের গুলো সিস্টেম থাকবে না। আর হচ্ছে টাচপ্যাড ইউজ করে যে লিখছেন, টাচপ্যাড ইউজ করলে এখনই টাচপ্যাড ইউজ করা বাদ দেন ভাই, কারণ এক্সামে তো পাবেন মাউস, টাচপ্যাডে প্র্যাকটিস করে লাভ আছে। আর কিবোর্ডে যারা ল্যাপটপের কিবোর্ড যারা ইউজ করেন তারা এখনই ল্যাপটপের কিবোর্ড ইউজ করা বাদ দেন। মাত্র 400 টাকা নিবে, 400 টাকা দিয়ে একটা কিবোর্ড কিনেন, কিবোর্ডে প্র্যাকটিস করেন। আমি এখনও বলে দিচ্ছি সময় আছে, কারণ আপনি মাউসের, আমি নিজে করি তো, আমি যখনই একটা বড় কিবোর্ডে করতে যাই তখন আমার হ্যান্ড প্লেসমেন্ট ঠিক থাকে না, আর হ্যান্ড প্লেস ঠিকমতো না থাকলেই হচ্ছে আপনি এদিক ওদিক আপনার হাত চলে যাবে, মানে স্পেলিং মিস্টেক হয়ে যাবে, এই কারণে এটা করেন না, ঠিক আছে? আমাদের আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল। হ্যালো, আমাদের স্পিডিং মানে স্পিড আর কি লেখার যে স্পিডটা মিনিমাম কত ওয়ার্ড হওয়া উচিত মিনিটে? এফোর্টেকের একটা নিন, এফোর্টেকের গুলো ইউজ করে। জি ভাই বলেন। ম্যাপটাকে রাফ করার জন্য যে কথাটা বললেন, যে ম্যাপ রাফ করার জন্য, এখন যদি ম্যাপটা রাফ না করে যদি ডিরেক্ট ওখান থেকেই আপনি মানে স্ক্রিন থেকেই যদি ধরেন আমি করতে চাই,
বা হাইলাইট না করে যদি করতে চাই তাহলে কি সম্ভব এটা? হ্যাঁ ডেফিনেটলি, কেন সম্ভব মানে না? আমি তো বললামই যে এই যে আমি করি, আমার তো কারণ এটা লাগে না, রাফ কারণ যে আমি করার এটাতে টাইমটা এক্সপার্ট। ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ, কারণ আপনার রাইফ শোনেন, করলে আপনি কি আমার মনে করবেন, হচ্ছে যে আপনাকে একটু আমি বলি, দেখেন আপনাকে 30 সেকেন্ড সময় দিবে, বুঝেন, আপনাকে 30 সেকেন্ড সময় দিবে। তো 30 সেকেন্ড সময় আপনি কি করবেন বলেন? আপনি দুইটা কাজ করতে পারেন। একটা হচ্ছে নিজের মাথার ভিতরে যদি ইনফরমেশনগুলো ঢুকাইতে পারেন, সিম্পল সিগনিফিক্যান্ট ফিচার্সগুলো দেখা, কোথায় কি আছে, কোথায় এন্ট্রান্সটা, ব্যাস এইটাই হয়ে গেল। বাট অনেক স্টুডেন্টের হয় কি, ওই মানে ওইভাবে সবার মতো অত কুইকলি ইনফরমেশন ধরতে পারে না। আমি হচ্ছে তাদের মানে দুর্বল স্টুডেন্টের জন্যই বলি সাধারণত, যে চাইলে আপনি রাফ করে ওই ইনফরমেশনটা আর একটু ভালো করে নিজের মাথার ভিতরে ঢুকায় নিতে পারেন, দ্যাটস ইট, এছাড়া কিছুই না। না, এছাড়া ওই যে 30 সেকেন্ড সময় যেটা দেয়, মাঝে মাঝে দেখা গেছে যে ওই যে ব্যাক এন্ড ফোর্থ করে হচ্ছে, ধরেন আমি পার্ট 3টাকে একটা কুইক স্ক্যান দিলাম বা এরকম কোনো কিছু ওই না, সময়টাকে। ওইটা করার দরকার নেই কারণ ভাই, কারণ যেহেতু যে আপনি ম্যাপের এইটা ক্ষেত্রে তো এই এত কিছু। সেগমেন্ট শেষ করে আপনি এমনি এডিশনাল 30 সেকেন্ডস পাবেন এখানে, আর পরবর্তীতে আরও 30 সেকেন্ড সময় আপনাকে দিবে ওই সেগমেন্টে, মোট 1 মিনিট সময় আপনি পাবেন। তো এত মানে বেশি অ্যাডভান্স করতে গেলে আপনার মেস আপ হয়ে যাবে, আপনি অন্য জিনিস ঢুকাবেনই না মাথায়, যেইটা করতেছেন এক্স্যাক্টলি ওইটাই করবেন, নাহলে উল্টে আরও খারাপ হয়ে যাবে। ভাইয়া ওকে, অডিও রেকর্ড যদি আমি বারবার শুনি, মানে আমি অ্যান্সার না করলাম বা প্র্যাকটিস না করলাম, দেখা যাচ্ছে যে আমি অন্য কোনো কাজ করছি, মানে ক্যামব্রিজের যে অডিওটা ওটাই যদি আমি বারবার শুনি পডকাস্টের মতন করে, তাহলে কি ইমপ্রুভ হওয়ার কোনো চান্স আছে? শুনলে বেশি ইমপ্রুভমেন্ট হয় না ভাইয়া, আপু আমি বলি, শুনলে বেশি ইমপ্রুভমেন্ট হয় না আনটিল অ্যান্ড আনলেস আপনি ওইটা নিয়ে অ্যানালাইসিস করতেছেন। আপনি একটা অ্যান্সার রং দিচ্ছেন, তার মানে কি নিশ্চয়ই আপনি ভুল শুনছেন। তাহলে আপনি কতবার ভুল শুনতেছেন, কেন ভুল শুনতেছেন, এটাকে সংশোধন কিভাবে করা যায়, এটা নিয়ে আপনাকে ভাবতে হবে। এটা নিয়ে যদি না ভাবেন, তাহলে তো যে ভুল সেই ভুল ওইভাবেই থেকে যাচ্ছে, সমাধান তো আর হচ্ছে না, বুঝতে পারছেন? তো আচ্ছা ভাই, ওইভাবে একটা অন্ধের জিনিস, মতো শুনলে তো হচ্ছে না। ম্যাপের অপশনস গুলো তো অর্ডারলি আসবে তাই না, সবগুলো? হুম, অর্ডারলি, এখানে কোনো মানে অর্ডার ব্রেক করার কোনো সুযোগ নেই। ওকে ভাইয়া আমি এত হ্যাঁ প্রশ্নের লিখেন। ভিড়ে আমি প্রশ্ন করার চান্স পাচ্ছি না, একটু সুযোগ দিবেন নি? জি বলেন। আচ্ছা ঠিক আছে, ওই আমার কয়েকটা প্রবলেম আমি আর কি লিস্ট আউট করে রাখছিলাম। একটা প্রবলেম হলো গিয়ে যে প্রনাউন্সিয়েশন আর কি। যেমন কয়েকদিন আগে আমি একটা পরীক্ষা দিছি, ওইখানে লেখা আছে বার্ডস এন্ড প্রি, আর আমি বুঝছি বার্ডস অফ প্রি। এই যে এন্ড এবং অফ, এই দুইটা শব্দ আমি বুঝি না। এটা গেল একটা। যেমন আরেকটা প্রশ্ন আসছে কুল এন্ড ক্লাউডি, বাট আমি লিখছি কোল্ড, COLD, কোল্ড এন্ড ক্লাউডি। এই মিস্টেকটা আমার প্রায়ই হয় আর কি, যে ওই যে এসেন্টার কোনো একটা লেটার আমি মানে বুঝতে পারি না। এটা গেলো একটা প্রবলেম। সেকেন্ড প্রবলেম হলো গিয়ে ওই যে সিঙ্গুলার এবং প্লুরাল, মানে এসটা তারা কখন যে যোগ করে আর কখন যে যোগ করে না, এই দুইটা আমার জন্য বোঝাটা মানে মারাত্মক কঠিন হয়েছে। এই দুইটাকে আমি কিভাবে মানে কাভার দিতে ভাইয়া পারি? এস এর ব্যাপারে একটু বললেন। আমি বলি, দেখেন এটা হচ্ছে যে এস আর এস থাকবে না, এটা হচ্ছে দুইটা হবে। একটা হচ্ছে শুনে, কারণ এস যুক্ত হবে কি হবে না এটা ও মুখেই বলে দেয়, ঠিক আছে? তো অনেকে আছে এস ইয়ে করতে পারে না। তো এখানে বেসিক্যালি আপনি গ্রামাটিক্যাল রুল যদি ফলো করেন তাহলেও আপনার ইস্যুটা ইজ হয়ে যায়। বিষয়টা সেটা হচ্ছে কি যে সিঙ্গুলার ভার্ব, সরি সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব, প্লুরাল সাবজেক্ট প্লুরাল ভার্ব, এই বিষয়টা মাথায় রাখলে এই এস বাই এস এর সমাধানটা মানে হয়ে যায়, বুঝতে পারছেন? আর সবসময় হচ্ছে এই কারণে আমি বলি যে আপনাদেরকে পডকাস্ট শুনতে, ঠিক আছে? পডকাস্ট যদি শুনেন, যেখানে একজন ব্রিটিশ পার্সন, আমি যে দুইটা পডকাস্ট দিলাম আপনারা শুনেন, আপনার এটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। কারণ যে ওরা মাঝে মাঝে যেটা করে সেটা হচ্ছে এই এসটাকে উজ্জ্ব রাখে, বুঝতে পারছি? তারপরে ওই যে ডি, যেমন খোল, যেমন খোল, আমি বাংলাতে বললে কি হবে, আমি যদি আপনাকে নর্মালি বাংলা অ্যাকসেন্টে বলি কোল্ড, আমি বলতেছি দেখেন কোল্ড, ওই যে ড যেটা আছে লয় ডয়, এই ডটা আমি দেখেন স্পষ্ট হয়ে বলতেছি। আর ও কি করবে, কোল্ড কোল্ড, ওই যে দেখছেন ডিটা, ওই ডিটাও আসতে বলবে। এখন এইটার কারণে আপনি কি করতে পারেন, ওইটাকে ওই ডিটা ধরতেছেন না, আপনি কুল ধরে নিছেন, বুঝতে পারছি? তো এইটা হচ্ছে ওদের অ্যাকসেন্ট শুনতে শুনতে। অলওয়েজ রিমেম্বার ট্রেন ইউর ইয়ার, এখানে আর কোনো শর্টকাট নেই। কারণ আপনি যেভাবে শুনে অভ্যস্ত, একজন মানুষ আজকে সিলেটে বা যে কোনো মানুষ, আপনি আজকে ইয়ে পাঠান, আপনি আজকে ইংল্যান্ডে পাঠান, ইংল্যান্ডে পাঠানোর পর ও 1 মাস থাকুক, তাহলে দেখবেন যে ওইখানকার লোকজনের কথা সুন্দরভাবে বুঝে ফেলতেছে, ঠিক আছে? বাট আপনি যেহেতু আমি ওই এক্সপোজারটা পাচ্ছি না, কারণ যে কন্টিনিউয়াসলি ওই কথা শুনতেছে, বাট আপনি আমি ভাই এখানে প্র্যাকটিস করেও কোনো কাজ হচ্ছে না। এর প্রধান কারণ হচ্ছে আমি এটা ঠিক প্র্যাকটিস আছে করতেছি ভাই, না। দেখা যায় যে আমরা হচ্ছে আরো সে কম জানে, কিন্তু সিলেট গিয়া সে সব মানে ইংলিশ আরো বেশি আমাদের চেয়ে পারে।
যাই হোক আমার দেখেন এখানে এই যে 3 একজন নম্বর আবার কোশ্চেন হ্যাঁ দেখেন, আমি কিন্তু এখানে বলে দিছি অলরেডি যে জো রোগান পডকাস্ট পিয়ার্স মর্গান, এখানে চ্যাট বক্সে লেখা আছে অলরেডি। ভাই আমার 3 নম্বর প্রশ্নটা এটাই শেষ আজকের জন্য। জি এটা হলো গিয়ে যে আমি অনেক সময় কি কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায় আর কি। হুম আহ, দেখা যায় যে আমি গত যে আরো 2টা আইএলটিএস দিছি, দেখা যায় যে আমার রিটেন বা রাইটিং এ আমার 6 এর উপরে উঠে 6.5 উঠে, কিন্তু লিসেনিং এ আমার 2টা টেস্টেই 5 এর নিচে বা 5 আসে। এর মূল কারণ হলো আমার কনসেন্ট্রেশনটা আর কি ব্রেক হয়ে যায়। এইটারে কিভাবে ফিরিয়ে আনা? কনসেন্ট্রেশন ব্রেকের উপরে আমাদের ক্লাস হবে আলাদা ভাই, কনসেন্ট্রেশনটা কিভাবে ধরে রাখা যায় এটা নিয়ে থ্যাংক ইউ। আমাদের ক্লাস হবে, সেটা হচ্ছে আমাদের 3rd ক্লাসে হবে। তো ওই ক্লাসে আমরা একটা প্র্যাকটিসের মাধ্যমে আলোচনা করব। আমি মুখে বললে আপনি বুঝতে পারবেন না, এটা আপনাকে দেখায় দিতে হবে, ঠিক আছে? স্যার স্যার জি হ্যাঁ বলেন। স্যার আপনাদের এই স্যার এই আরিফ একাডেমি যে ওয়েবসাইটে স্যার রিসেন্ট যে টেস্টগুলো দেওয়া, রিডিং এর রিসেন্ট টেস্টগুলো, হুম হুম সেগুলো তো সবগুলা শুধু 20 মিনিটসের পার্ট ওয়াইজ দেওয়া। পার্ট ওয়াইজ হ্যাঁ। তো এগুলো সবগুলো কি পার্ট ওয়ানের নাকি একদম 3টা পার্টের মিক্স আপ? না না, এটা পার্ট 1 পার্ট 2 পার্ট 3 আছে, কারণ যে আমরা দেখেন আপনি একটা জিনিস বুঝেন, একটা স্টুডেন্ট এক ধরনের কোশ্চেন পায়, আমরা তাদের কাছ থেকে শুনি, সেই প্যাসেজগুলো খুঁজে বের করি এইভাবে। আপনি একই সিরিয়াল ওয়াইজ 3টা প্যাসেজ পাবেন না, বুঝতে পারছেন? তো এইখানে কিছু আছে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, এটা মিক্স আপ থাকে। হ্যাঁ বুঝতে, মিক্স আপ আর কি, হ্যাঁ বুঝতে। জি স্যার আমরা ওকে। যে প্র্যাকটিসটা করব স্যার, এটা এই ওয়েবসাইটের কি ক্যামব্রিজ 1 থেকে করা শুরু করব না মানে যে টেস্টগুলো আছে রিসেন্ট টেস্ট ওইগুলো থেকে শুরু করব স্যার? আগে কখনোই ক্যামব্রিজ একে যাবেন না। প্রথমত আমি যারা বিগিনিং আছেন, যারা মনে করেন যে বিগিনিং পিরিয়ডে আছেন, কখনোই একে যাবেন না। আপনাদের জন্য সেট লিমিট হচ্ছে 10 থেকে শুরু, ঠিক আছে? যারা আগে পরে শুনেন নাই ক্যামব্রিজ বা ক্যামব্রিজ শুনে অভ্যস্ত না, তাদের জন্য হচ্ছে 10 আগে। কারণ আপনি একে গেলে প্রথমেই ফ্রাস্ট্রেশনে পড়ে যাবেন, যেটা আমি চাই না। আমার স্টুডেন্ট আমি চাই সবসময় যে তারা যাতে মানে সাইকোলজিক্যালি খুবই মানে কুল থাকে। আপনি প্রথমে যদি স্ট্রেসে চলে যান তাহলে আপনি পুরো জিনিসটার উপর ইন্টারেস্টটা হারায় ফেলবেন। আমি চাই না এটা হোক। ওকে স্যার ভাই জি আমার একটা কোয়েকশন ছিল। জি আপু বলেন। জি ভাই, আমি যখন কেমব্রিজের মানে প্রশ্নগুলা সলভ করতে যাই, তখন আমার বেশিরভাগ দেখা যায় এমসিকিউ টাইপের কোয়েকশন গুলো আর কি ভুল হয়। আমার মানে মনে হয় যে তিনটাই মানে সঠিক, তখন আমি এটা থেকে কিভাবে মানে বের হইতে পারি? আমার কাছে ওকে, আমি আবার বেশিরভাগই ভুল বললাম হয়। আপু যে এমসিকিউ রিলেটেড আমাদের কালকে মানে নেক্সট ক্লাসে আমাদের এমসিকিউ রিলেটেড ক্লাসই হবে। তো এটা আমরা ওই ক্লাসে মানে আমি করে না দেখালে আপনি বুঝবেন না, আমি মুখে বললে হবে না। আমি মুখে জাস্ট বললাম আর হবে না, কিন্তু আমি যদি করে দেখাই তাহলে আপনি বুঝবেন। তো একটা ক্লাস ওয়েট করেন, মানে নেক্সট ডেতে এটার ক্লিয়ার সমাধান পেয়ে যাবেন, ঠিক আছে? আমি জানি আপনাদের কী কী প্রবলেম হয়, ঠিক আছে? এই সকল প্রবলেম সম্পর্কে আমার অবগত আছে এবং ইনশাল্লাহ আমরা সকল প্রবলেম নিয়েই আলোচনা করব, ঠিক আছে? ওকে ঠিক ভাইয়া আছে আমি একটু ভাইয়া, কোশ্চেন করতাম। জি বলেন। ভাইয়া ক্যামব্রিজ 16 থেকে 20-এর যে স্পিডে আপনার লিসেনিংটা প্লে হয়, সেই একই স্পিডে কি মেইন এক্সামে প্লে হবে নাকি একটু? না না, ওর থেকে ফাস্ট হবে, ঠিক আছে? ঠিক আছে। জি, এই কারণেই যে আমি বারবার আপনাদেরকে বলি যে একটু ফাস্ট ফরওয়ার্ড অডিও শোনার জন্য। ওকে অলরাইট, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন। আপনাদের জন্য যে প্র্যাকটিস সেটা হচ্ছে আগে থেকে দেখেন, আমি আবার বলে দিচ্ছি, এমসিকিউ প্র্যাকটিস করার দরকার নেই। আপনি দরকার হয় পার্ট 1 পার্ট 2টা করেন, এমসিকিউতে যাওয়ার দরকার নেই। আমি এমসিকিউ সম্পর্কে যখন বলে দিব যে কীভাবে করতে হবে দেখাই দিব, তারপরে করেন, দেখেন কত সুন্দর লাগবে, কত ইজি লাগবে, ঠিক আছে? যার জন্য একটু ওয়েট করেন, আমি দেখাই দিব নেক্সট ক্লাসে, ঠিক আছে? ওকে ঠিক আছে, সবাই ভালো থাকবেন এবং একটু প্র্যাকটিস করবেন। আর পডকাস্ট যে 2টা দিছি, মেক শিওর পডকাস্টগুলো শুনবেন, ঠিক আছে? অলরাইট।